আমরা যেটা প্রথমে শুরু করব ওই যে পিইউ সিস্টেম যেটা ছিল, যেটাকে আমরা চ্যাপ্টার 1 বলছি, তো সেইটাই শুরু করি, সেখান থেকে শুরু করি আমরা। তা সেখানে আমাদের এই শীটের মধ্যে কিছু স্ট্যাটিস্টিক্স, এই স্ট্যাটিস্টিক্স গুলো এখন চেঞ্জ হয়ে গেছে, বুঝলে। আমি যখন এই নোটটা প্রিপেয়ার করি তখনকার পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশন ছিল বিশ্বের বিভিন্ন দেশে এইরকম ধরনের, এবং এটা সম্ভবত 2004-এর 5-এর দিকে, 5-এর বা 6-এর দিকের হবে। এই ডাটা চেঞ্জ হয়ে গেছে এখন। এই যে মহাকাশের যে সমস্ত পার ইউনিট, এটা ধরা হয় কোন কান্ট্রি কতটা ডেভেলপ সেইটার একটা ইন্ডেক্স আর কি, এই পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশনে। যাই হোক, এটাতে গেছে। এখন পার ইউনিট সিস্টেমে যদি আমরা আসি, এখানে কিছু কিছু কথাবার্তা ছিল, এগুলো তোমরা যদি সময় পেতে পড়তে পারতে, কিছু কিছু ভালো জিনিসও আছে এর মধ্যে। হ্যাঁ, যে 50 হার্টজ আর 60 হার্টজের সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা কি হয়, ওই যে এইটার কিছু কথাবার্তা এখানে আছে। তারপরে এখানে গ্র্যাজুয়াল ইভলিউশন অফ পাওয়ার জেনারেশনের কথাবার্তা আসছে, বিশেষ করে স্টিম পাওয়ার জেনারেশনের কথা এখান থেকে এসছে। তারপরে অ্যাডভান্টেজ অফ স্ক্রিন লাইন ভোল্টেজ ইনক্রিজ, এটা তোমরা ট্রান্সমিশন লাইনে পড়ে এসছো। যে এগুলো জেনারেল নলেজ, মানে আগের যে সিলেবাসে তোমাদের ছিল, যেটা সিলেবাস বলছি, যেটা 3-2 পড়ে এসছো, সেখানেই আছে যে ট্রান্সমিশন ভোল্টেজটা বাড়ানোর উপকারিতা কি কি আছে, এসবগুলো আছে এখানে। তারপরে এসছে যে পিইউ সিস্টেম। তো পিইউ সিস্টেম আমরা এটাকে সংক্ষেপে বলি পার ইউনিট, মানে পুরোটাই বলি পার ইউনিট সিস্টেম। এটা ক্লাসে আমরা ওই সময় ডিফাইন করেছিলাম। এটা হচ্ছে যে যে পিইউ সিস্টেমের ডেফিনিশনটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ডিভাইডেড বাই দ্য বেস কোয়ান্টিটি। হ্যাঁ, এইটা কি আমরা পিইউ সিস্টেম বলছি, পিইউ বলছি যে কোনো কোয়ান্টিটির, যে কোনো একটা কোয়ান্টিটি। ভোল্টেজ, মনে করো একটা ভোল্টেজ আছে, এখানে উদাহরণ নিয়ে এসেছি আমি। দেখো যে একটা ভোল্টেজ 20 কেবির একটা ভোল্টেজ বা 18 কেবির একটা ভোল্টেজ তুমি ধরো, একটা সিস্টেমে 18 কেবির ভোল্টেজ আছে। এই ভোল্টেজটাকে তুমি পিইউতে বানাতে চাও, তাহলে প্রথম কাজ হচ্ছে একটা বেস ভোল্টেজ সিলেক্ট করতে হবে। বেস ভোল্টেজ সিলেক্ট করে নিলে, আমি এখানে দিয়েছি যেমন 20 কেবি যদি বেস ভোল্টেজ সিলেক্ট করি, তাহলে ওই যে অরিজিনাল ভোল্টেজ ভি ছিল, যেটা 18 কেবি ছিল, সেটা পিইউ এর ভ্যালু দাঁড়াবে এই যে 0.9 পিইউ বা 90%। এইটা মিনিংলেস, এই যে ভি ইজ ইকুয়াল টু 0.9 পিইউ, এটা মিনিংলেস যতক্ষণ না তুমি বলবে যে বেস ভোল্টেজটা উল্লেখ করছো। বুঝতে পেরেছো তো? বেস ভোল্টেজের সঙ্গে এটা সাংঘাতিকভাবে সম্পর্কিত। বেস ভোল্টেজ ছাড়া এটা মিনিংলেস। এই 0.9 কোন বেজে করা, এটা কি 100 কেবিতে, 200 কেবিতে, না 10 কেবিতে, সেটা ওই অনুযায়ী এটা ভ্যারি হয়। তারপরে আরেকটা জিনিস আমরা পড়ে এসেছিলাম, যেটা যেটা আমি বলে এসেছিলাম, এটা ক্লাসের আলাদাভাবে দেখেন, এটা যখন আমাদের ফেস টু ফেস ক্লাস ছিল সেই সময় বলেছিলাম যে এই অ্যাডভান্টেজেস অফ পিইউ সিস্টেম, এটা ওই সময় ব্যাখ্যা করে দিয়েছিলাম। এটা এখানে আছে স্টিভেনসন বইয়ের, এটা একদম স্টিভেনসন বইয়ের সরাসরি ওই যে সেকশন 6-13-তে 4th এডিশনে, এখানে অ্যাডভান্টেজেস অফ পিইউ সিস্টেম, এখানে 4টে অ্যাডভান্টেজের কথা বলা আছে, এটা আমরা পড়ে এসেছিলাম। এই পিইউ সিস্টেম এখানে এসছে পার ইউনিট কোয়ান্টিটি। পার ইউনিট কোয়ান্টিটিটাকে আমরা বলছি অ্যাকচুয়াল কোয়ান্টিটি বাই বেস কোয়ান্টিটি। এই কোয়ান্টিটি বলতে এখানে ভোল্টেজ, কারেন্ট, যাই ধরো না কেন, ইম্পিডেন্স, সেটা হতে পারে, সেটা অ্যাকচুয়াল কোয়ান্টিটি। যদি ইম্পিডেন্স হয় তাহলে ইন ওহমস, আর বেস কোয়ান্টিটি হবে ইন ওহমস, বেস ইম্পিডেন্সও হতে হবে ইন ওহমস। এইটা জিনিস। তা আমি এখান থেকে টিপিক্যাল একটা করে কেস নিয়ে এসেছিল, যে আমরা যদি একটা বেস ভোল্টেজ চুজ করি ভিভি, যে ইন কেভিতে, তাহলে আর পাওয়ার বেস যদি আমরা এমভিএ তে এইভাবে সিলেক্ট করি, এই ভিভিটাকে যদি লাইন টু লাইন ভোল্টেজ চিন্তা করি আমরা, সবসময় তাই হবে থ্রি ফেজ সিস্টেমের জন্য, তাহলে বেস ইম্পিডেন্সটা দাঁড়াচ্ছে আমাদের জেড বি, নামকরণ করছিলাম, সেটা হচ্ছে ভিভি স্কোয়ার, অর্থাৎ যে সেই বেস ভোল্টেজ স্কোয়ার ডিভাইডেড বাই পিবি, মানে বেস পাওয়ার। এইটা দিলেই আমাদের বেস ইম্পিডেন্স হবে। আর এই ইম্পিডেন্সটা যদি তুমি এই যে অ্যাকচুয়াল ইম্পিডেন্স, এটা তো বেস ইম্পিডেন্স গেল, কোন একটা অ্যাকচুয়াল ইম্পিডেন্স, সেইটা মনে করে যে জেড, সেই জেড এর তুমি যদি পিইউতে চাও, সেই অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা হচ্ছে এইটা জেড অ্যাকচুয়াল, এইটার পিইউ নির্ণয় করতে চাও,
তাহলে সেই অ্যাকচুয়াল ইম্পিডেন্সটাকে আর এই জেড বেজ মানে বেজ ইম্পিডেন্স দ্বারা ভাগ দিলেই এটা 12 হয়ে যাবে। তো জেড বেজকে আমরা যেহেতু এইভাবে লিখেছি, অতএব এটাকে আবার লিখছি যে অ্যাকচুয়াল ইনটু পিভি ডিভাইড বাই ভিভি স্কয়ার। আর এটাতে গেল কোনো একটা জিনিস, যদি একটা ইম্পিডেন্সের পিউতে দেওয়া আছে একটা বেজে, আমি এখন সেই ইম্পিডেন্সটাকে নতুন আর একটা বেজে ভোল্টেজ এবং পাওয়ার, নতুন পাওয়ার এবং ভোল্টেজ বেজে সেখানে আমাদেরকে নিতে চাই, তাহলে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করে এসেছিলাম। এটার প্রমাণও এখানে আমরা ক্লাসে ওই সময় দেখে এসেছিলাম, এখানে সংক্ষিপ্ত করে এটাও দেওয়া আছে। তাহলে এই জিনিসটা আমাদের দাঁড়ালো, এই বেসিক জায়গাটা এখানে আমাদের সবসময় মনে রাখতে হবে, এই যে বেসিক ফর্মুলা গুলো। এইটা অনেক সময় পরীক্ষার সময় আসে আবার, যে প্রুফ দ্যাট যে জেড পিউ নিউ ইজ ইকুয়াল টু জেড পি ওল্ড, ওল্ড বেজে যে পিউ ছিল সেইটা ইন্টু ভি বেজ ওল্ড ডিভাইড বাই ভি বেজ নিউ স্কোয়ার ইন্টু পি বেজ নিউ ডিভাইড বাই পি বেজ ওল্ড। এই ফর্মুলাটা আমরা কি করে পাই সেটাও আমরা ওই দেখে এসেছিলাম আমাদের ক্লাসে, যে এখান থেকেও দেখানো হয়েছে, এখান থেকেও দেখা হয়েছে। যে কোনো একটা ইম্পিডেন্স জেড অ্যাকচুয়াল, সেটাকে ওল্ড বেজ, একটা এই যে জেড বেজ ওল্ড ধরেছি, যেমন নাকি এখানে ওল্ড বেজ ধরতে গেলে এই জেড বেজ ওল্ড যে তুমি ক্যালকুলেট করেছো, এটা তো ধরা যায় না, এটা ক্যালকুলেট করতে হয়। কিসের উপরে বেস করে? এই যে ভোল্টেজ বেস চুজ করতে হবে আর পাওয়ার বেস সিলেক্ট করতে হবে, এই দুটো ইনিশিয়াল এইটা চুজ করে সেখান থেকে আমাদের ইম্পিডেন্সের বেজ ইম্পিডেন্স নির্ণয় হবে। তা সেখান থেকে দেখো এই অঙ্কটাকে, মানে এই ডেরিভেশনটা কিভাবে করেছে। ওল্ড বেজে ছিল জেড অ্যাকচুয়াল, ওই অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা ডিভাইডেড বাই জেড বেজ ওল্ড বেজের জেড বেজ, আর নিউ হলে জেড অ্যাকচুয়াল, ওই অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা জেড বেজ নিউ। তার মানে এই দুটো থেকে ভেঙে দিলে জেড অ্যাকচুয়াল সমান দাঁড়াচ্ছে জেড পি ওল্ড ইন্টু জেড বেজ ওল্ড। এই যেমন এখানে লিখছি লেফট হ্যান্ড সাইডে জেড বেজ ওল্ড জেড বেজ নিউ, জেড বেজ ওল্ড এটা তো কেটে গেছে, এই যে এখানে গেছে জেড পি ওল্ড আর জেড বেজ ওল্ড। তাহলে ইজ ইকুয়াল টু এই জেড অ্যাকচুয়াল সমান এই জিনিসটা আসে, অর্থাৎ এখানে আসছে জেড পি নিউ ইন্টু জেড বেজ নিউ। এই দুটো ইকুয়েট করলে পরে ওই জেড বেজ ওল্ড এবং নিউ এর ভ্যালু গুলো বসালে আলটিমেটলি এই ইকুয়েশনটা চলে আসছে। এই ইকুয়েশনই মেনলি আমাদের মেইন জিনিসটা, এইটাই আমাদের মনে রাখতে হবে, কারণ বেজ হরহামেশা আমাদের চেঞ্জ করতে হতে পারে। নতুন বেজে এক বেজে দেওয়া আছে, এটাকে নতুন বেজে নিতে হতে পারে। তা সেই রকম ধরনের এখানে একটা অঙ্ক ছিল, আমি একটা অঙ্ক নিয়ে এসেছিলাম, এটা তো কেটে গেছে এখানে, এটা ক্লাসে আমি দেখে এসেছিলাম যে 10% দেওয়া আছে পিউতে লিকেজ রিঅ্যাকট্যান্সটা, এই ট্রান্সফরমারের এই হচ্ছে রেটিং। এরা বলছে ফাইন্ড দি লিকেজ রিঅ্যাকট্যান্স ইন পিউ ইন 30 MVA বেজ। বুঝতে পেরেছো তো? এই যে 10% বা 0.1, 10% মানে হচ্ছে 0.1, এই 0.1 এইটা এই বেজে 20 MVA পাওয়ার বেজ, আর এইচটি সাইডে ধরলে 138 কেভি অন এইচটি সাইড, আর যদি এলটি সাইডে ধরো তাহলে 113.8 কেভি অন এলটি সাইড। পাওয়ার তো সব জায়গায় সমান, এলটি এইচটি তে পাওয়ার কোনোদিন চেঞ্জ হয় না, একই পাওয়ার এইচটি থেকে এলটি তে ট্রান্সফার হয় সবসময়, বা এলটি থেকে এইচটি তে ট্রান্সফার হতে পারে একই পাওয়ার। তো এখানে দেওয়া হচ্ছে, দেখো এই যে অঙ্কটা করছে কি, জেড বেজ ওল্ড দেওয়া আছে, এইচটি সাইডে প্রথমে চিন্তা করেছে যে জেড বেজ ওল্ড হচ্ছে 138 কেভি আর জেড পি ওল্ড হচ্ছে 0.1, এই। আর আমাদের পিবি ওল্ড হচ্ছে 20 MVA, এই যে এইটা হচ্ছে ওল্ড পিউ, কারণ এই যে 0.1টা ক্যালকুলেট করা এইটা ধরে 20 MVA, এটা বেস পাওয়ার ওল্ড। আর পি বেজ নিউ যদি বলে যে 30 MVA তে নির্ণয় করতে বলছে, তোমার নতুন বেস পাওয়ার বলে 30 MVA, তাহলে ভোল্টেজ বেজের তো কোনো চেঞ্জ হয়নি, ভোল্টেজ বেজ যেহেতু ভোল্টেজের কথা কিছু বলেনি, এই জন্য এটা আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না, যার ফলে দেখবেন যে জেড পিউ নিউ ইজ ইকুয়াল টু এই যে 0.1 জেড পিউ ওল্ড ইন্টু ভি বেজ ওল্ড আর নিউ সমান, অতএব স্কোয়ার করলে 1 হয়ে যাবে, ইন্টু পি বেজ নিউ ডিভাইড বাই পি বেজ ওল্ড। এটা করলে দেখো এখানে এই জায়গাটা কেটে গেছে, তোমরা নিজেরাও, এটা ক্লাসেও আমি দেখে এসেছিলাম, এটা আমরা এও করে এসেছিলাম ক্লাসের সময়, আমার মনে আছে
যে 30 MVA বলেছিলাম, বা একটা নতুন ভোল্টেজও চেঞ্জ করে দিয়েছিলাম। 30 MVA বেস পাওয়ার অ্যান্ড 140 kV বেস ভোল্টেজ অন এসটি সাইড, এরকমও আমরা ক্লাসে করেছিলাম। সেটাও দেখো যে ওই একই জিনিস এসে দাঁড়াচ্ছে। তো আমাদের এখানে এসেছিল আরেকটা জিনিস, যেটা আমরা ফর্মুলা যেটা দেখলাম, যে বেজ এ নির্ণয় করার ফর্মুলাটা, এটা হচ্ছিল ভি বেজ স্কোয়ার ডিভাইড বাই ভিবি স্কোয়ার, মানে ভি বেজ স্কোয়ার ইন কেভিতে ডিভাইডেড বাই বেস পাওয়ার এমভিএ। এটা সব কেভিতেই হবে সবসময় এই ফর্মুলাটা। এখানে দেখানো হচ্ছিল যে সিঙ্গেল ফেজের জন্য ওই ফর্মুলা, আবার 3 ফেজের জন্যও দেখো একই ফর্মুলা। তফাৎটা হচ্ছে সিঙ্গেল ফেজের জন্য এই কেভিটা, সিঙ্গেল ফেজের যখন হচ্ছে এই কেভিটা, এটা হচ্ছে তোমার এটা লাইন টু নিউট্রাল ভোল্টেজ, আর এই ভোল্টেজটা হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ, আর এটা টোটাল পাওয়ার এমভিএ। ওখানে সিঙ্গেল ফেজের বেলাও টোটাল পাওয়ার, সুতরাং এখানে কোনো ডিফারেন্স নেই। শুধু এই কেভিটা বলতে, যদি 3 ফেজ সিস্টেম হয় কেভিটা হবে লাইন টু লাইন ভোল্টেজ, সিঙ্গেল ফেজে হলে লাইন টু নিউট্রাল ভোল্টেজ। এই জিনিসটা মনে রাখো। এবং এখানে অনেক সময় পরীক্ষা দেওয়া হয়েছে, এটা তোমাদের ক্লাসে হতে ডিটেলস আলাপ করা হয়নি, যে এই ফর্মুলা দুটো সেম, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে ওই জিনিসটা। তো এটা গেল আমাদের এর কথাটা। এখন এখানে দু একটা অঙ্ক টঙ্ক নিয়ে এসছে, এইসব উদাহরণ এখানে দেখতে পাচ্ছ, যেমন সিঙ্গেল ফেজের একটা কথা বলে নিয়ে এসছে এখানে। তো অঙ্কটা বলছে যে পিউ সিস্টেম অফ থ্রি ফেজ কেভিএ অন থ্রি ফেজ সিস্টেম, থ্রি ফেজ KVA base is identified to PU value KVA per phase on KVA per phase basis. এখানে একটা অঙ্ক নিয়ে এসেছে কি, যে একটা বেস পাওয়ার ধরে নিচ্ছে, হ্যাঁ বেস কেভিতে ধরে নিচ্ছে আর কি। এটা মিনিংলেস, এটা কেভিতে ধরলে তোমাকে আলটিমেটলি এটা এমভিএ তে যাবে। এই জন্য পরে দেখো অঙ্কটা ওই যে এই ফর্মুলাটা যেটা ব্যবহার করেছে, এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি বেস কেভিতে ধরেছিল, এটা কেভিতে ধরেছিল, কিন্তু আলটিমেটলি দেখো অঙ্কটা এই ডেরিভেশনটা একটু লক্ষ্য করো। এটা তো বেস কারেন্ট ছিল, এটা বেস কারেন্ট ছিল অ্যাম্পিয়ারে। এই যে যেমন এই যে বেস কারেন্ট বার করেছে অ্যাম্পিয়ারে, বেস কেভিএ ডিভাইড বাই বেস কেভি অ্যাম্পিয়ারে। এইটাকে আমি কিলো অ্যাম্পিয়ারে বার করেছি, কারণ ভোল্টেজটা কেভিতে, অতএব এর ইউনিটটাও কিলো অ্যাম্পিয়ারে হতে হবে। এই জন্য এখান থেকে দেখি ইকুয়েশনটা যে 1/1000 চলে এসছে, কিলো অ্যাম্পিয়ারে বানিয়েছে, যার ফলে এই ইকুয়েশনটা অটোমেটিক্যালি এরকম ধরনের চলে এসছে, এটা এমভিএ তে চলে এসছে। কিলো অ্যাম্পিয়ার দেওয়া থাকলে এটা আলটিমেটলি এমভিএ তে বানিয়ে নিচ্ছে। তো যাই হোক, এইভাবেই ইকুয়েশনটা আমাদের এসছে। আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের পিউ ইম্পিডেন্স অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এখানেও খুব এই কিছু না, আমরা জানি অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা এইচটি সাইডে আর এলটি সাইডে মোটেই সমান না, কিন্তু পিউতে সমান হবে। এটা প্রমাণের জন্য এখানে একটা অঙ্ক নিয়ে এসছে। যেমন এই যে 6-4 এক্সাম্পল স্টিভেনসন কোয়েরি, এরকম একটা অঙ্ক নিয়ে এসছে এখানে, যে একটা ট্রান্সফরমারের, দেখো ট্রান্সফরমারটা হচ্ছে এলটি সাইডে 110 কেভি 110 ভোল্টেজ, আর এইচটি সাইডে 440 ভোল্টেজ। কেভিএ তে দেওয়া আছে 2.5 কেভি, আর রিঅ্যাক্ট্যান্সটা দেওয়া হচ্ছে, লিকেজ রিঅ্যাক্ট্যান্সটা দিচ্ছে 0.06 ওহমস। বুঝতে পেরেছো? এটা লিকেজ রিঅ্যাক্ট্যান্সটা, এটা ওহমিক ভ্যালুতে দেওয়া আছে, ওহমস। এটা পিউ তে যদি কনভার্ট করতে বলছি, ডিটারমাইন লিকেজ রিঅ্যাক্ট্যান্স ইন পিউ। তো সেখানে দেখো যে কেভি আর ভোল্টেজ এইগুলোকে সব এমভিএ তে এবং এমভিএ এবং কেভি তে ট্রান্সফার করা হচ্ছে। দেখো বেস ভোল্টেজ যদি আমি এলটি সাইডে ধরি, এলটি সাইডে ধরছি 110 ভোল্টস, তা এই 110 ভোল্টস তো যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, যে বেস ইম্পিডেন্স নির্ণয় করতে চাই, দেখো ইন এলটি সাইড, তাহলে কি হচ্ছে, এটা কেভি তো বেস কেভি, তো বেস কেভি তো এখানে 110 ভোল্টস, তো কেভি করতে গেলে এটা কত হবে, এই যে 1000 দিয়ে ভাগ দিয়ে 0.11 স্কয়ার কেভি, আর নিচে হচ্ছে বেস পাওয়ার ইন এমভি, এখানে দেওয়া আছে 2.5 কেভি, অতএব তাকে 1000 দিয়ে ভাগ দিয়ে এমভি তে করা হয়েছে। এই হচ্ছে বেস ইম্পিডেন্স। বুঝতে পেরেছো? আর অ্যাকচুয়াল ইম্পিডেন্স এখন হচ্ছে রিঅ্যাক্ট্যান্স, দেখো রিঅ্যাক্ট্যান্স ইন এলটি সাইড, লিকেজের যে অ্যাকচুয়াল রিঅ্যাক্ট্যান্সটা ছিল 0.06 ওহমস, তাকে বেস ইম্পিডেন্স দিয়ে
ভাগ দিয়েছে, দিয়ে এই যে পয়েন্ট পিউতে বার করে দিয়েছে। তুমি এটা এইচটি সাইডে গেলেও একই দশাতে হবে। দেখো এখানে এই রিঅ্যাকট্যান্সটা যেটা মেজার করা হচ্ছে এলটি সাইডের, মেজার্ড ফ্রম এলটি সাইড, এই রিঅ্যাকট্যান্সটা এলটি সাইডে মেজার করে। আমি যদি এইচটি সাইডে চাই তাহলে এইচটি সাইডে এই রিঅ্যাকট্যান্সটা কত হবে সেটা কনভার্ট করে নিয়েছে জেরোটেক্স, আর এটা হচ্ছে ভোল্টেজ রেশিও বা টার্নস রেশিওর স্কয়ার দিয়ে এটাকে এইচটি সাইডে কনভার্ট করে নিয়েছে। ঠিক আছে, এটা নিলে এখন দেখো তুমি এইচটি সাইডে এই অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা এখান থেকে বার হলো, আর এইচটি সাইডের ভোল্টেজটা কত 0.440 ভোল্টস বা 0.44 কেভি, এই তো। তাহলে যে বেজ ইম্পিডেন্স এখানে বার করেছে দেখো, এটা হচ্ছে 0.44 কেভি স্কয়ার ডিভাইডেড বাই পাওয়ারের যেটা অরিজিনাল পাওয়ার ছিল সেটা হচ্ছে যে 2.5 কেভি, সেটা দিয়ে 1000 দিয়ে ভাগ দিয়ে এমভি, তাহলে এটা হয়ে গেল বেস পাওয়ার আর বেস ইম্পিডেন্স। তাহলে এইচটি সাইডেরও এই যে অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইডেড বাই এই যে বেজ ইম্পিডেন্স ক্যালকুলেট করলে এটাতে ভাগ দিলে আবার সেই 0.0124 যেটা এলটি সাইডের সঙ্গে মিলে যায়। তার মানে আসলে যে মুখ্য উদ্দেশ্য হচ্ছে বলা যে তুমি রিঅ্যাকট্যান্সটা, ইম্পিডেন্স রিঅ্যাকট্যান্স যাই বলো না কেন, সেটা এলটি সাইডের অ্যাকচুয়াল ভ্যালুটা এলটি সাইড থেকে এইচটি সাইডে গেলে চেঞ্জ হয়, কিন্তু এই রিঅ্যাকট্যান্স যদি পিউতে কনভার্ট করো তাহলে চেঞ্জ হয় না, সেটা এখানে দেখা হলো, সেই কথাই বলছে। এখানে আর একটা অঙ্ক আমরা এর এক্সাম্পল 6-5 ক্লাসে দেখে এসেছিলাম। এখানে ছিল এই সাইড সাপ্লাই সাইড থেকে এ সার্কিট থেকে একটা পাওয়ার বি সার্কিটে যাচ্ছে থ্রু দিস ট্রান্সফরমার, তাদের টার্নস রেশিও ভোল্টেজ রেশিও দেওয়া আছে। আর এটা কোনো লাইন ট্রান্সমিশন লাইন না, এটা লাইনটা হচ্ছে ইম্পিডেন্স লেস লাইন, অর্থাৎ এটা অত্যন্ত শর্ট একটা লাইন দিয়ে কানেক্ট করা এই ট্রান্সফরমারে। তাহলে যে পাওয়ারটা যে ভোল্টেজ এখান থেকে এখানে আনলো সেই হায়ার ভোল্টেজ হলো, এই ভোল্টেজটা স্টেপ ডাউন করে আবার লোডে দেওয়া হবে, এটা সেই লোড দেখাচ্ছে, এটা লোড, লোডটা হচ্ছে 300 ohms। এখানে অঙ্কটা যেটা করেছে এরা প্রশ্নে বলা ছিল যে তোমাকে এই 300 ohms এর যে লোডের ইম্পিডেন্স এইটা পিউতে করতে হবে, এবং দেখো পিউতে করতে হবে, এবং এই লোড ইম্পিডেন্সটা এই সার্কিট, এই সার্কিটে দেখাও কত, এই সার্কিটে কত এবং এ সার্কিটে কত। তা সেখানেই বলেছে যে এই লোড ইম্পিডেন্সটা বার করো সার্কিট, রেফার টু সার্কিট সি, বি এবং এ। এই অঙ্কটাই এখানে করেছিল, আমরা ক্লাসে ওই অঙ্কটা দেখে এসেছি। সেখান থেকে তোমরা দেখবে যে যেহেতু এটা ট্রান্সফর্ম, অন্য কোনো বেজের কথা কিচ্ছু চেঞ্জের বলেনি, তা তোমার রাইট আছে, তাহলে তুমি 10 MVA এটাকে বেস পাওয়ার ধরে নাও। আর এই যে ভোল্টেজ রেশিও, ভোল্টেজ টোটেজ আর কোনো চেঞ্জ হয়নি, অতএব এ সাইডের বেস ভোল্টেজটা যদি 13.8 কেভি ধরো, বি সার্কিটের বেস ভোল্টেজ অ্যাকচুয়াল ভোল্টেজ 138 বেস ভোল্টেজ ধরো, এবং সি সার্কিটের অ্যাকচুয়াল ভোল্টেজ 69, বেস ভোল্টেজ 69, কেন বেস ভোল্টেজ যেহেতু আলাদা কিছু বলেনি, অতএব তুমি এই সিস্টেমের যে ভোল্টেজ আছে এটাই ধরে নাও বেস ভোল্টেজ। তাহলে এখানে তুমি ইকুয়েশনে যদি আসো সলভ করার জন্য, প্রথমে এটা ধরে নিচ্ছে সি সার্কিটে, সার্কিট সি তে এই যে এই সার্কিটে যেখানে লোডটা অ্যাকচুয়ালি কানেক্টেড, যে লোডের ইম্পিডেন্স 300 ohms, এটা পিউতে আগে করিনি। এই সার্কিটের বেস ভোল্টেজ 69 কেভি, বেস পাওয়ার তো সব জায়গায় 10 MVA, সব জায়গায় সার্কিটের সমান হবে। তা সেটা যদি করো তাহলে এখানে দেখো বেস ইম্পিডেন্সটা দাঁড়াচ্ছে ওই যে ওই সাইডের বেস ভোল্টেজ স্কয়ার ডিভাইডেড বাই বেস পাওয়ার, এটা কেভিতে, এটা এমভিএ, এটা হচ্ছে অ্যাকচুয়াল, এইটা হলো বেস ইম্পিডেন্স। তাহলে ওই লোডের যে অ্যাকচুয়াল পিউ ভ্যালুটা দাঁড়াবে ওই যে যেটাকে আমি আরসি বলেছি, আরসি সি সার্কিটে ওই লোডের রেজিস্ট্যান্স, এই 300 অ্যাকচুয়াল ওহমস ডিভাইডেড বাই বেস ইম্পিডেন্স এত ওহমস, এটা হচ্ছে 0.63। এরা যদি বি সার্কিটে যাও, এই ইম্পিডেন্সটা যদি বি সার্কিটে নাও, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা, এটা একটা রেজিস্টিভ লোড বলছিল, এটা যদি রেজিস্টিভ লোডটাকে তুমি যদি এই সার্কিটে নিয়ে নাও বি সার্কিটে, তাহলে তো 300 ohms থাকবে না, ওই যে তখন এই এর ভোল্টেজ রেশিও স্কয়ার, হাই ভোল্টেজ ডিভাইড বাই লো ভোল্টেজ স্কয়ারের মানে রেশিওর স্কয়ার,
ইনটু এখানকার ইম্পিডেন্স। তো সেইটা এখানে করে নেওয়া হচ্ছে, ট্রান্সফার করা হচ্ছে বি সার্কিট। তাহলে বি সার্কিটের অ্যাকচুয়াল ভোল্টেজটা তো এত কেভি এবং এটাই বেস ধরো, তাহলে বেসটা দাঁড়াচ্ছে, বেস ইম্পিডেন্সটা ক্যালকুলেট করেছে বেস কেভি স্কোয়ার ডিভাইড বাই বেস পাওয়ার, এটা হচ্ছে বেস ইম্পিডেন্স। আর ওই 300 ohmsটা যেটা সি সার্কিটে, সেটা বি সার্কিটে আনলে ওই রেজিস্ট্যান্সের মান দাঁড়াচ্ছে এই যে এই ভ্যালু 1200, 300 ইন্টু এইচটি সাইডের ভোল্টেজ ডিভাইড বাই এলটি সাইডের ভোল্টেজের স্কোয়ার। আমি চাচ্ছি যেহেতু এলটি সাইডে এইচটি সাইডে বার করতে, অতএব এইচটি সাইডের ভোল্টেজ ডিভাইড বাই এলটি সাইডের ভোল্টেজ, এটা 1200। অতএব আর বি ইন পিউতে হবে বি সার্কিটের রেজিস্ট্যান্সের মান, লোডের রেজিস্ট্যান্সের মান দাঁড়াচ্ছে, যেটা অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা হচ্ছে 1200, আর বি সার্কিটের বেজ ইম্পিডেন্সটা হচ্ছে 1900 বলে 0.63। এখানেও সেম রইল, সি আর বি এর মধ্যে সেম, কোনো ডিফারেন্স নেই। এখন আসে এ সার্কিটে। এ সার্কিটের অ্যাকচুয়াল ভোল্টেজ 13.8, আমরা বেস ভোল্টেজও ধরে নিচ্ছি 13.8। বেস ইম্পিডেন্সটা হচ্ছে তাহলে এই যে বেস ভোল্টেজ স্কোয়ার ডিভাইড বাই বেস পাওয়ার 19 ohms। আর যে ইম্পিডেন্সটা তুমি বি সার্কিটে এসে দাঁড়িয়েছিল 1200, সেটাকে তুমি এ সার্কিটে ট্রান্সফার করতে চাও, তাহলে এখানে নিয়ম হলো এ সার্কিটের ভোল্টেজ ডিভাইডেড বাই বি সার্কিটের ভোল্টেজ, হ্যাঁ, এইটা স্কোয়ার দিলে এই 12 ohms। তাহলে যেটা ওই লোডের এ সার্কিটে সেটা দাঁড়াচ্ছে এই এর ধরনের জিনিসটা, এই যে 12 অ্যাকচুয়াল ohms ডিভাইডেড বাই বেস ইম্পিডেন্স, ঠিক আছে, এটা করলে 0.63। তার মানে জিনিসটা দেখাচ্ছে যেটা যে যে লোডের ইম্পিডেন্স সি সার্কিটে 300, বি সার্কিটে 1200 এবং এ সার্কিটে দাঁড়াচ্ছিল 12, সেটা যদি আমি এতে যাই মানে পিউতে করি, তাহলে তিনটের মানই সমান থাকছে, অর্থাৎ পিউ ভ্যালু চেঞ্জ হয়। একথা আমরা আগে বলেছি যে রেজিস্ট্যান্স, ভোল্টেজ, কারেন্ট, এইগুলোর প্যারামিটার গুলো পিউ ভ্যালুতে হলে এইচটি আর এলটি তে কোনো চেঞ্জ থাকে না। ট্রান্সফরমার মনে হবে যেন অ্যাজ ইফ আমি এলিমিনেট করে ফেলেছি, ট্রান্সফরমার একটা রিঅ্যাকট্যান্স রেখে এটা এলিমিনেট করে ফেলেছি। এইটা গেল আমাদের এর কথা। এখানে এসে কিছু কথাবার্তা, এটা সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজের মধ্যে কোনো ডিফারেন্স হয় না, পিউ ভ্যালু একই থাকে, সেরকম ধরনের একটা কথা এখানে নিয়ে এসেছি। এটা বোধহয় আমি ক্লাসে বেশি ইনফেসিস দিইনি, আমি ক্লাসে এই অঙ্কটা করে এসেছিলাম, আমাদের মনে থাকতে পারে। এখানেও আমরা ওই একই কায়দায় একটা পাওয়ার সিস্টেম দেওয়া আছে, ইজ এ সেকশন অফ এ পাওয়ার সিস্টেম, একটা সোর্স থেকে এটা কোথায় লোডে যাচ্ছে তা দেখানো হয়নি, শুধু এই পর্যন্ত দেখানো হয়েছে, এরকম ধরনের সিস্টেমটা আছে। তো এখানে আমাদের যেটা জেনারেটরের এখন এই যে বেজ ইম্পিডেন্স বলে দিচ্ছে এরা, for the system shown express all the impedances in per unit on a 200 MVA base, ভোল্টেজের কথা কিছু বলে, শুধু পাওয়ার বেসটাকে নতুন একটা বেস বলে দিচ্ছে। কারণ এখানকার পাওয়ার হচ্ছে, এটা ধরো এটা 220 MVA হবে, আমি এটাকে 225 MVA দিয়ে দেবো, এটাকে 225 MVA করবো আর কি, বুঝতে পেরেছো? এটা ক্যালকুলেট করলে 225 হয় আর কি, অ্যাকচুয়ালি সে কথা বলছি, এটা মেগাওয়াট আর এই পাওয়ার ফ্যাক্টর করলে এমভিএ রেটিংটা হবে 225। আমি পরীক্ষার সময় হয়তো এটা নাও দিয়ে এখানে হচ্ছে এমভিএ রেটিংটাই দিয়ে দিতে পারি 225, ঠিক আছে? তাহলে এখানে গেল, এটা দেখো অ্যাকচুয়ালি এর রেটিংটা হচ্ছে 225 এমভিএ। এই সবগুলো কেবলের ভোল্টেজ, এই রিঅ্যাকট্যান্স দেওয়া আছে, ট্রান্সফরমারের এমভিএটা অ্যাকচুয়ালি এমভিএটা 225, এইসব ভোল্টেজ রেশিও গুলো দেওয়া আছে, লিকেজ রিঅ্যাকট্যান্স 16%। এটা ট্রান্সমিশন লাইন, ওভারহেড একটা ট্রান্সমিশন লাইন 50 মাইলস লং, তাহলে এখানে বলছে এক্স হচ্ছে 0.53 ohms পার মাইল, অতএব এটা 50 মাইলের জন্য কত সেটা বার করে নিতে হবে। আর 2 নম্বরের ট্রান্সফরমার যার পাওয়ার রেটিং আর ভোল্টেজ রেটিংটা দেওয়া আছে, লিকেজ রিঅ্যাকট্যান্সও দেওয়া আছে। এখন এইগুলো প্রত্যেকটা কম্পোনেন্টের পিউতে নির্ণয় করতে হবে অন 200 MVA বেস, তাহলে বেস পাওয়ার 200 MVA ধরে নিচ্ছি। তাহলে এখন জেনারেটরের বেলায় কি হচ্ছে জিনিসটা, জেনারেটরের বেলায় দাঁড়াচ্ছে, এটা তো 225 আমরা এমভিএটা পেলাম জেনারেটরের অ্যাকচুয়াল রেটিংটা। তাহলে জেনারেটরের জন্য পিউ ভ্যালু দেখো, এটা ছিল ওল্ড পিউ, যেটা 225 এমভিএ তে ক্যালকুলেট করা, তাহলে এটা ওল্ড পিউ ইনটু ভোল্টেজ, ওল্ড আর নিউ দুটো এক, কেন ভোল্টেজের চেঞ্জ হয়নি,
স্কোয়ার ইন্টু পি বেজ নিউ ডিভাইড বাই পি বেজ ওল্ড। এই যে নিউ হচ্ছে আমাদের 200 এমবিএ ধরতে বলেছে, আর ওল্ড এ তো 229 ছিল, এটা 0.169। তারপরে আমাদের কেবলে আসো। কেবলে আসলে কেবলে আমাদের বলছে কেবল তো 16 কেভি, কারণ এই জেনারেটরের এই বাজে টার্মিনালের ভোল্টেজটা 16 কেভি। অনেক সময় জেনারেটর এখানেও দেয়া থাকে এটা 16 কেভি জেনারেটর, তাহলে এই জেনারেটরের টার্মিনালেও 16 কেভি, তার মানে এটা 16 কেভি লাইন, এই কেবলের মধ্যে দিয়ে 16 কেভি যাচ্ছে। এখানে এসে স্টেপ আপ হচ্ছে, ট্রান্সফরমারে এসে 16 কেভি থেকে 275 হয়ে যাচ্ছে। তাহলে আমার কেবলের মধ্যে ভোল্টেজটা দাঁড়াচ্ছে, বেস ভোল্টেজ আমাদের হচ্ছে 16 কেভি, তাহলে বেস ইম্পিডেন্সটা দাঁড়াচ্ছে এখানকার যে বেস ইম্পিডেন্স বেস ভোল্টেজ স্কোয়ার ডিভাইড বাই বেস পাওয়ার। এই যে করেছে বেস ভোল্টেজ স্কোয়ার ডিভাইড বাই বেস পাওয়ার, এই যে এটা হলো বেস ইম্পিডেন্সের ভ্যালু। আর কেবলের পিউ ভ্যালু দাঁড়াবে এই ইম্পিডেন্স যেটা 0.03, এটাকে আমি পিউতে নির্ণয় করতে চাই। তাহলে কেবলের দাঁড়াচ্ছে তোমার অ্যাকচুয়াল ইম্পিডেন্স যেটা ছিল 0.03 ওহমস, আর বেস ইম্পিডেন্সটা হচ্ছে 1.28 ওহমস, তাহলে এটা দাঁড়াচ্ছে 0.023 পিউ। ট্রান্সফরমার T1 এ এসছে এরকম ধরনেরই ট্রান্সফরমার T1 এ। এখানে দেখো তুমি যে সাইডই করো না কেন, এখানে এলটি সাইড ধরেছে, এইচটি সাইডে ধরলেও একই হবে। 0.16, এই যে দেখো পি ওল্ড ইন্টু ভি ওল্ড ডিভাইড বাই ভি নিউ এক এলটি সাইডে স্কোয়ার, তার মানে 1 থাকবে, এটা ইন্টু 200 এমভিএ হচ্ছে বেস পাওয়ার নতুন, আর পুরনো হচ্ছে 225, এই যে পুরনো বেস এদের পাওয়ারটা ছিল 220, তাহলে এখানে 0.14 হলো। ওভারহেড লাইনের বলছে যে যেহেতু এটা 50 কিলোমিটার লম্বা আর পার পার 50 মাইল লম্বা, পার মাইলের রিঅ্যাকট্যান্সটা হচ্ছে 0.53, তাহলে ওভারহেডের রিঅ্যাকট্যান্সটা, এটা রিঅ্যাকট্যান্স বা ইম্পিডেন্স বাবার উল্টোপাল্টা হয়েছে, এটাকে তোমরা জাস্ট সব ইম্পিডেন্স বললে কোনো অসুবিধা নেই, বা এখানে যেহেতু আমাদের রিঅ্যাকট্যান্স ছাড়া কিছু নাই, সবটা রিঅ্যাকট্যান্স বলতে পারো, এক্স দিয়ে বলতে পারো। তাহলে অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা দাঁড়াচ্ছে এই যে পার মাইলের ইম্পিডেন্স ইন্টু 50 মাইল লম্বা লেন্থ, তাতে টোটাল ইম্পিডেন্স হচ্ছে এত ওহমস, বেস ইম্পিডেন্স হচ্ছে ওই লাইনের ভোল্টেজ হচ্ছে 275, অথবা ওইটাই বেস ভোল্টেজ স্কোয়ার ডিভাইড বাই বেস পাওয়ার, এটা হচ্ছে বেস ইম্পিডেন্স। অতএব হ্যাঁ বলো বলো বলো। এই যে জেনারেটরের, জি স্যার, জেনারেটরের আমি যখন নিউ পিউটা বের করতেছি ইম্পিডেন্স, তখন স্যার হচ্ছে পাওয়ার 200/225। তো এখানে এটা কেন করতেছি, কজ জেনারেটরে তো 200 আমার আগেই ছিল, আর নতুন না না আমি 200 ধরছি না, নিউ বেসটাই জেনারেটরে ছিল ধরছি। 200 মেগাওয়াট, 0.8 পাওয়ার 85 পাওয়ার ও ফ্যাক্টর, আচ্ছা বুঝতে আচ্ছা। পেরেছো? সেই কারণে এটা এসছে আর কি। হ্যাঁ, তা আমি নর্মালি হয়তো এটা না দিয়ে আমি 225 এ সরাসরি দিয়ে দিতে পারি, কোশ্চেনে আর এরকম ধরনের কনফিউজিং না রেখে এই পাওয়ারটাকে এমভিএ দিয়ে আমি দিয়ে দেবো, ঠিক আছে তো? এটা ধরতে পেরেছো তো? জি স্যার জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা ট্রান্সফরমার ওভারহেড লাইনের হয়ে গেল। T2 দেখো ট্রান্সফরমার, এই যে T2, এটা আমি এলটি এইচটি যে সাইডই ধরি না কেন, এক সাইডে ধরি হলো এখানকার এইটা 0.15 পিউ হচ্ছে লিকেজ রিঅ্যাকট্যান্স ওল্ড বেজ মানে 180 এমভিএ তে, আর ভোল্টেজ তো কোনো চেঞ্জ নেই। তাহলে দেখো ট্রান্সফরমার 2 এর ইম্পিডেন্স হচ্ছে ও এই এক্স জেড পি ওল্ড যেটা 0.15 ইন্টু ভোল্টেজে তো ওল্ড আর নিউ সমান স্কোয়ার ইন্টু এই যে পি নিউ যেটা 200, আর পি ওল্ড হচ্ছে 180, এখানে 0.1866 এই দাঁড়াবে। তাহলে এই সব রিঅ্যাকট্যান্স তুমি পেয়ে গেলে আর কি। স্যার এখানে 275 এর বদলে 132 নিতে পারি না? হ্যাঁ হ্যাঁ, কেন নেবে না, একই কথা। দেখো তুমি যদি 132 তে নাও, এলটি সাইডের চিন্তা করো, তাহলে এই ইকুয়েশনটা ট্রান্সফরমারের জন্য লিকেজ রিঅ্যাকট্যান্স কত হবে? 0.15 ইনটু 132 ডিভাইডেড বাই 132, তাই না? কারণ এলটি সাইডে বেস এই ভোল্টেজ তো কোনো চেঞ্জ হয়নি, কোথাও কোনো চেঞ্জ, নতুন বেস তো দেয়নি কোনো,
অতএব এইটাই অ্যাকচুয়াল ভোল্টেজ, এইটাই বেস ভোল্টেজ, এই অ্যাকচুয়াল ভোল্টেজ, এটাই বেস ভোল্টেজ। তাহলে ভি ওল্ড আর ভি নিউ কোনো তফাৎ নেই, সুতরাং এলটি সাইডে গেলেও ঘটনা একই দাঁড়ায়। বুঝতে পেরেছো তো? জি স্যার। এইটা গেল, এখানে একটা ছোট অঙ্ক করে এসেছিল, এটা কেটে গেছে আর কি, তোমরা নিজেরাই আমার বিশ্বাস করতে পারবে। এখানে একটা বলছিল যে ওই আগের মতনই করে নিয়ে এসেছে, যে একটা স্ট্রেস ট্রান্সফরমারের রেটিংটা দেওয়া আছে, লিকেজ রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে এত ওহমস, মেজার্ড অন এলটি সাইড। এলটি সাইডে মেজার করেছে, কথা বুঝতে পেরেছো তো? এইটাকে বলছে যে ডিটারমাইন দ্য রিঅ্যাক্ট্যান্স অফ ট্রান্সফরমার ইন পিউ, এই পিউতে নির্ণয় করতে বলছে। আর সেকেন্ড পার্টে বলছে সব বেস টেস সব চেঞ্জ করে দিয়েছে। দেখো সেকেন্ড পার্টে বলছে ডিটারমাইন দ্য রিঅ্যাক্ট্যান্স অফ দ্য ট্রান্সফরমার অন 100 MVA বেস পাওয়ার এন্ড 230 kV অন এইচটি সাইড। এই সাইডে, কথা বুঝতে পেরেছো তো? অঙ্কটাকে প্রথম পার্ট যেটা, এটা তো স্ট্রেট ফরওয়ার্ড, এটা তুমি সব যদি কোনো চেঞ্জ না করো তাহলে এইটা হচ্ছে বেস পাওয়ার, আর এলটি সাইডই চিন্তা করো, এলটি সাইডে হচ্ছে 22 বেস ভোল্টেজ, অ্যাকচুয়াল ভোল্টেজ 22 কেভি। তাহলে এখানে দেখো এলটি সাইডটায় আমরা করেছি কি, অন এলটি সাইড বেস ভোল্টেজ কত, বেস ইম্পিডেন্স কত? এলটি সাইডের বেস ভোল্টেজ হচ্ছে 22 কেভি স্কোয়ার, আর বেস পাওয়ার হচ্ছে 400 MVA, তাহলে 1.21। তাহলে এলটি সাইডের অ্যাকচুয়াল রিঅ্যাক্ট্যান্সটা বা ইম্পিডেন্সটা অন পিইউতে কত হচ্ছে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ইম্পিডেন্স 0.121, যেটা যে মাপা ছিল অ্যাকচুয়াল ইম্পিডেন্স বা রিঅ্যাক্ট্যান্স বলে, এটা অ্যাকচুয়াল রিঅ্যাক্ট্যান্সটা 0.121 ডিভাইড বাই বেস রিঅ্যাক্ট্যান্স, এই যে ক্যালকুলেট করলে 1.21, এটা 0.1। এখন তুমি যদি এটাকে না আমি এইচটি সাইডে দেখতে চাই, তো তুমি তাই করো, এইচটি সাইডে যাও, এইচটি সাইডের বেস ইম্পিডেন্সটা আগে নির্ণয় করে নিয়েছে। দেখো এইচটি সাইডের বেস ভোল্টেজটা হচ্ছে 220 কেভি, তাহলে 220 কেভি স্কয়ার ডিভাইড বাই 400 MVA, এটা হচ্ছে 121, ঠিক আছে তো? আর এই রিঅ্যাক্ট্যান্স যেটা এলটি তে মেজার করেছো, এটাকে যদি এইচটি তে রেফার করো তাহলে কত হবে? এই রিঅ্যাক্ট্যান্স অনেক বেড়ে যাবে না? সেই প্রসেসরটা কি, কোন রেশিওতে বাড়বে? এই যে 220 ডিভাইডেড বাই 22 স্কয়ার, এই যে এখানে তাই করেছি। অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা, এই যে অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা যেটা 0.12 এলটি তে ছিল, আমি ওইটাকে এইচটি তে বলতে চাই, ক্যালকুলেট করতে চাই। তাহলে এইচটি তে নিলে হচ্ছে অ্যাকচুয়াল যেটা এলটি তে ছিল ইনটু এই যে ভোল্টেজের রেশিও, এইচটি সাইডের ভোল্টেজ ডিভাইড বাই এলটি সাইডের ভোল্টেজের রেশিও স্কয়ার। এই এত ওহমস হলো অ্যাকচুয়াল রিঅ্যাক্ট্যান্স অন এইচটি সাইড। তাহলে এটাকে পিউতে করলে অ্যাকচুয়াল রিঅ্যাক্ট্যান্স 12.1, আর বেজ রিঅ্যাক্ট্যান্স কত, বেজ রিঅ্যাক্ট্যান্স বা বেজ ইম্পিডেন্স, এই যে ক্যালকুলেট করেছি 121। তাহলে তুমি দেখো এলটি তে যাও আর এইচটি তে যাও, পিউ ভ্যালুর কোনো চেঞ্জ নেই, সব সেম। এখন এই অঙ্কটাকে এরা বলছিল সেকেন্ড পার্টে, যেটা হচ্ছে বেস পাওয়ার সব বদলে দিয়েছে, 100 MVA বেজে নতুন বেস পাওয়ার বলছে, আর বেস ভোল্টেজ হচ্ছে ধরতে বলছে 230 কেভি অন এইচটি সাইড, এই সাইডে এইচটি সাইডে 230 কেভি ধরতে বলছে, আর অ্যাকচুয়াল ভোল্টেজটা ছিল 220। এই অঙ্কটা কিভাবে হবে? তাহলে এই রিঅ্যাক্ট্যান্স এখানে এটা মুছে গেছে, তাহলে দেখো অন এইচটি সাইড নিউ বেজ কত হয়, এই যে নিউ বেজে, অন নিউ বেজে, এই নিউ বেজে হচ্ছে এইটা পাওয়ার বেজ আর ভোল্টেজ বেজ, এটা নতুন। তাহলে করলে হবে কি যে 0.1 এটা ছিল এইচটি সাইডে যদি ধরি, তাহলে 0.1 এ ছিল যে এইচটি সাইডে 0.1 তুমি ক্যালকুলেট করেছো, ঠিক আছে তো? এইটাকে ইনটু ভিভেজ ওল্ড যেটা 220 ডিভাইড বাই ভিভেজ নিউ বলছে 230, তাহলে স্কয়ার ইনটু পিভেজ নিউ যেটা 100 MVA বলছে ডিভাইড বাই পিভেজ ওল্ড 400, এটা করে দেখো 0.0228। এটা যদি ডিফারেন্ট বেজে নিয়ে ফেলো তখন এর মানও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই হলো আমাদের এই অঙ্কটা আর কি। এটাকে তুমি যদি এইচটি সাইডেও নিতে চাও একই কথা হবে। তো এখান থেকেই আমরা এর পরে আসছি আমরা যে থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমারের কথাতে।
থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমারে আমরা জানি যে থ্রি ওয়াইন্ডিং এর এখানে কিছু অ্যাডভান্টেজের কথা একেবারে শেষে বোধহয় আমি লিখে দিয়েছি। অনেক পরীক্ষার সময় অনেক সময় আসে যে অ্যাডভান্টেজ অফ পিউ সিস্টেম থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমার, তা সেটা বা অ্যাপ্লিকেশন অফ থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমার, এটা বোধহয় আমি আমার যতটা মনে পড়ে আমি বোধহয় নিচে তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, এই শীটের বোধহয় শেষে জুড়ে দিয়েছিলাম, একটু দেখে নি তো, চেক করে নিই। এই যে এখানে ছিল আমার মনে পড়ছে এখন, ফাংশন অফ থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমার, এটা অ্যাপ্লিকেশন কোথায় হতে পারে, ইউজ কি জিনিস, থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমার ইউজ, অ্যাপ্লিকেশন কোথায়, ইউজ কোথায়, ফাংশন কি, একই উত্তর তার। এইখানে তিনটে পয়েন্ট আমরা আলোচনা করেছি। তা আমি লেটস গো ব্যাক টু দি অরিজিনাল প্রবলেম, আমাদের অরিজিনাল প্রবলেমে ফিরে যাই। সেখানে ছিল আমাদের কোনটা যেন ছিল, থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমার। থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমারে আমরা এটা ক্লাসেও মোটামুটি ভালোই আলোচনার মধ্যে ছিল আমাদের, যেহেতু তখন ফেস টু ফেস ক্লাস, তো একটা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি ওয়াইন্ডিং এর রেটিং গুলো সব দেওয়া আছে, এগুলো ছিল রেটিং। বা আমি যদি ফর্মুলাটা যাই, আগে টু ইকুয়েশনে যাই, এই তিনটে ডেফিনেশন দিয়ে নিয়ে এসছে মেজারমেন্ট করে, এটা শর্ট সার্কিট মেজারমেন্ট করে আমরা ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স নির্ণয় করি না, সেই পদ্ধতিতে তিনটে ওয়াইন্ডিং, প্রাইমারি কে পি, সেকেন্ডারি কে এস, আর টারশিয়ারি কে টি দ্বারা আমরা নির্ণয় করছি বলছি। তো দেখো এখানে জেড পিএস একটা জিনিস নিয়ে এসছে, হ্যাঁ জেড পিএস নিয়ে এসছে যে লিকেজ রিঅ্যাক্ট ইম্পিডেন্স প্রাইমারি উইথ সেকেন্ডারি শর্ট সার্কিটেড এন্ড টারশিয়ারি ওপেন, অর্থাৎ এখানে সোজা হিসেবে পি আর এস আর টি নাই, ওই টিটা হবে ওপেন সার্কিট, আর পিটা হবে মেজার করছো পিতে, আর এসটা শর্ট সার্কিট করে দিচ্ছ, সেকেন্ডারিটা শর্ট সার্কিট করে দিচ্ছ, আর টিটা ওপেন। পিটি মানে হচ্ছে প্রাইমারিতে মেজার করছো, টারশিয়ারিটা শর্ট করেছো, আর সেকেন্ডারিটা যেটা এখানে নাই, সেকেন্ডারিটা ওপেন আছে। এসটি হচ্ছে এটা সেকেন্ডারিতে মেজার করা, টারশিয়ারি যখন শর্ট সার্কিট করা, আর প্রাইমারিটা ওপেন। এইভাবে করে তিনটে মেজারমেন্ট নিয়েছে। এই তিনটে ইম্পিডেন্সকে আমরা এইভাবে লিখতে পারি, জেড পিএস মানে হচ্ছে জেড পি প্লাস জেড এস, এই যে এই তিনটি ইকুয়েশন এইভাবে লিখলে, লিখে এখানে বললে এই ইকুয়েশনটা সত্যি হবে কোন সময়টা, দেখো এইগুলো কথাটা ট্রু হতে গেলে এই কন্ডিশন গুলো মেনটেন করতে হবে। সেই কন্ডিশনটা কি কি এখানে আছে, সেটা হচ্ছে জেড পি হচ্ছে জেড পি, জেড এস, জেড টি হচ্ছে আর দ্য ইম্পিডেন্সেস অফ প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি ওয়াইন্ডিং রেফার টু প্রাইমারি সার্কিট। এইগুলো প্রত্যেকটাই ভ্যালু তুমি পাবে রেফার টু প্রাইমারি সার্কিট। ইফ কিভাবে হবে, যদি এই জেড পিএস, জেড পিটি এবং এসটি এই তিনটের যেটা ভ্যালু মেজার করেছো, এই তিনটে মেজারকেও যেন প্রাইমারিতে রেফার করে নাও। কথা বুঝতে পেরেছি? এই যে কথাটা এখানে বলা আছে, হোয়ার জেড পি, জেড এস, জেড টি আর দি ইম্পিডেন্সেস অফ প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি ওয়াইন্ডিং রেফার টু প্রাইমারি সার্কিট ইফ জেড পিএস, জেড পিটি এন্ড জেড এসটি আর মেজার্ড ইম্পিডেন্সেস রেফার টু প্রাইমারি সার্কিট। তো এখন এখানে একটা ইন্টারেস্টিংলি তোমাদেরকে বলি, এই পিএস আর পিটি এটা তো অলরেডি প্রাইমারিতে মেজার করা, অলরেডি রেফার করাই আছে, এখানে অসুবিধা নেই। জেড এসটা সেকেন্ডারিতে মেজার করা, সেটাকে প্রাইমারিতে ট্রান্সফার করতে হবে, বুঝতে পেরেছি তো? তো প্রাইমারিতে ট্রান্সফার করলে যেটা হবে সেটা। এখন সেকেন্ডারি যদি ইম্পিডেন্স সব রেটিং ফেটিং সব এক থাকে, তাহলে তার কোনো অসুবিধা নেই। তো এই ঘটনা যদি সত্যি হয়, এখন এই ইকুয়েশন যেটা 1 নম্বর বলছি, তিনটে দিয়ে মিলে এই তিনটের সলিউশনটা হবে, এটাকে সলিউশন করলে আমরা এইভাবে পাবো। এইভাবে আমরা তিনটি ইকুয়েশন পেয়েছি, যেটা জেড পি, জেড এস, জেড টি, এই তিনটের মান তুমি পেয়ে যাচ্ছ এইভাবে। এবং এর প্রত্যেকটা জেড পি, জেড এস, জেড টি মানটা হবে রেফার টু প্রাইমারি ওয়াইন্ডিং। এইগুলো, এই কথাগুলো মনে রাখতে হবে। তাহলে এটা যেটা হলো পি, এস এন্ড টি জেডটির, এটা হচ্ছে একটা স্টার কানেক্টেড ইকুইভ্যালেন্ট সার্কিটের, হ্যাঁ স্টার কানেক্টেড ইকুইভ্যালেন্ট সার্কিট বলবো। এটা আসলে ওয়াই না, ওয়াই কানেক্টেড না, এটা নিউট্রাল না, এটা একটা সিম্বলিক আমাদের দেখায় থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে এইভাবে, যেটা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি ওয়াইন্ডিং এর এইভাবে আমরা কানেকশনটা দেখাই। এটা একটা ইকুইভ্যালেন্ট স্টার, এই জন্য এটাকে বলি আমরা ইকুইভ্যালেন্ট স্টার। তো এখান থেকে অঙ্ক আমাদের এখানে দেখানো আছে, দুই একটা অঙ্ক তোমরা দেখো। অঙ্কতে
এক্সাম্পল দিয়েছে এরকম ধরনের একটা থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমারের থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমারের এই যে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি ওয়াইন্ডিং গুলো এই কায়দায় সাজানো ওয়াই ওয়াই, প্রাইমারি সেকেন্ডারি দুটি ওয়াই, টারশিয়ারিটা ডেল্টা, এটাই হয় সাধারণত। এখানে 66 15 MVA এটার MVA, সেকেন্ডারিটা এরকম হচ্ছে রেটিং, আর টারশিয়ারি ওয়াইন্ডিং এর এরকম রেটিং, এটা ভোল্টেজ রেটিং, এটা পাওয়ার রেটিং। আর মেজারমেন্ট থেকে দেখো পাচ্ছ যেটা ZPS টা পাচ্ছ তুমি 7%। কোন বেজে? অন 15 MVA 66 kV। এটা কোথাকার বেজ? যে 15 MVA আর 66 kV কিন্তু দেখো এই যে প্রাইমারি, তার মানে অলরেডি প্রাইমারিতেই করা, এটা বুঝতে পেরেছো? এটা অলরেডি যে প্রাইমারিতে রেফার করা আছে। সিমিলারলি পিটি, ZPT এটা হচ্ছে এত অন 15 MVA, এটাও তো প্রাইমারিতেই রেফার করে করা, কারণ এটা প্রাইমারি রেটিং। তাহলে এটা কোনো চেঞ্জ হবে না। দেখো যে রেসটি এটা কি আসলো 8%, এটা হচ্ছে অন 10 MVA and 13.2 kV বেজে। এখানে দেখো সেকেন্ডারির বেস ভোল্টেজটা আমাদের যদি ট্রান্সফরমার এইরকম হয়, এখানে সেই ছবি দেখে দেখাতে পাচ্ছি না, ক্লাস 8 নিয়ে অনেক আলোচনা আমরা করে এসেছিলাম। বেস ভোল্টেজ 66 kV যদি প্রাইমারিতে ওয়াইন্ডিং হয়, প্রাইমারির বেস হয়, তাহলে সেকেন্ডারির বেস হবে 13.8, টারশিয়ারির বেস হবে এইটা। আমি যদি বেস ভোল্টেজ অন্য একটা নতুন বেস ভোল্টেজ বলে দিতাম, যেটা ক্লাসে এই সময় ব্যাখ্যা করেছিলাম, যে আমার যদি অঙ্কটা বলেছিল ফাইন্ড দ্য পিউ ইম্পিডেন্স অফ দ্য স্টার কানেক্টেড ইকুইভ্যালেন্ট সার্কিট ফর এ বেস অফ 15 MVA 66 kV ইন প্রাইমারি সার্কিট, এটা তো অলরেডি প্রাইমারির রেটিংটাই বলে দিচ্ছে। কিন্তু আমি যদি অঙ্কটাকে ঘুরিয়ে দিতাম, এই যে ক্লাসে এই অঙ্কটা দেখে এসেছিলাম, যে এটাকে যদি আমি 20 MVA করি আর এই 66 না দিয়ে এটাকে আমি যদি 70 kV করতাম, তাহলে আমার সেকেন্ডারির বেস ভোল্টেজ চেঞ্জ হতো, টারশিয়ারির বেস ভোল্টেজ চেঞ্জ হতো। কথা বুঝতে পেরেছো? এটা অ্যাকচুয়াল সব ভোল্টেজ গুলো, কিন্তু বেস ভোল্টেজ সব চেঞ্জ হয়ে যাবে। তা সেই হিসেবে এখানে অঙ্কটা শুধু কোনো জায়গায় চেঞ্জ নেই, যেহেতু ZP আর ZS একই প্রাইমারি রেটিং এ দেওয়া আছে, এই জন্য কোনো চেঞ্জ হলো না। শুধুমাত্র এই জন্য এখানে কথাগুলো দেখো, পড়ে দেখো, এই সব একই, কোনো চেঞ্জ হয়নি। শুধু ZST তে ভোল্টেজটা ঠিকই আছে, এটা সেকেন্ডারি ভোল্টেজ, বেস ভোল্টেজ সেকেন্ডারি, অসুবিধা নেই। কিন্তু পাওয়ারটা তো একবার বেস পাওয়ার ধরলে এটা সব সার্কিটেই বেস পাওয়ার 1 থাকতে হবে, 15। কিন্তু এখানকার বেসটা এরা মেজার করেছে, দেখো যেটা হচ্ছে 10 MVA। অতএব এইটার জন্যই চেঞ্জ হবে এই ভ্যালুটা, এই পাওয়ার বেস। এটা হচ্ছে ওল্ড বেস, হ্যাঁ, এটা হচ্ছে ওল্ড বেস, না এটা হচ্ছে ওল্ড বেস, আর নিউ বেসটা হচ্ছে যে 15 নিউ বেস ধরতে বলেছে। কারণ এখানে বেস পাওয়ারটা হবে 15 MVA, আর এইটা ছিল ওল্ড বেস পাওয়ার। এই জন্য এই ZPS আর ZST এর কোনো পরিবর্তন হয়নি, শুধু ZST এর মান বদলেছে। এই যে ZST যেটা ছিল এইটা 0.08 ইনটু ভোল্টেজের 13.2 ডিভাইড বাই 13.2 kV স্কয়ার, কারণ এখানে HTLT তে মানে দুই সাইডে প্রাইমারি টারশিয়ারিতে সব এক, সেকেন্ডারিতে সব একই। অতএব বেস ভোল্টেজ চেঞ্জ নেই, শুধু পাওয়ারে। পি বেস নিউ সেটা হচ্ছে 15, এই যে 15 MVA তে করতে বলছিল, আর পি বেস ওল্ড হচ্ছে 10, যার ফলে এখানে এসে এটা চেঞ্জ হয়েছে। তারপরে এখন ওই ফর্মুলা দিয়ে ZP ZS ZT নির্ণয় করে দিয়েছে। অঙ্কটাকে আরেকটা অঙ্ক আমি এখানে দেখাচ্ছিলাম, দেখো সেটাও একই ঘটনা। এখানে এসছে যে তিনটে ওয়াইন্ডিং 1 2 আর 3 মেনশন করেনি, এটা ডেল্টা ওয়াই বা কি কোনটা কি সব মেনশন করা হয়নি, কিন্তু ওয়াইন্ডিং 1 2 আর 3 রেটিং গুলো দেওয়া আছে। এইগুলো হচ্ছে রেটিং। ওয়াইন্ডিং 1 টা 13.8 kV ভোল্টেজ আর 300 MVA পাওয়ার। ওয়াইন্ডিং 2 টারও পাওয়ার রেটিং 1, ভোল্টেজটা 199.2 kV। তার মানে এটা যদি আমি প্রাইমারি, এটা যদি সেকেন্ডারি ধরি, তাহলে সেকেন্ডারিতে স্টেপ আপ হচ্ছে। আর টারশিয়ারিতে এটা যদি টারশিয়ারি ওয়াইন্ডিং ধরি, তাহলে টারশিয়ারিতেও চেঞ্জ হয়ে যাচ্ছে ভোল্টেজ, এটাও ডিফারেন্ট একটা ভোল্টেজ এসছে 19.2 kV। এইটাই হচ্ছে রেটিং, ঠিক আছে? তো এইভাবে রেটিংটা করা, পাওয়ার রেটিংটা 50 MVA। তাহলে এখন
এই অঙ্কটাকে এরা মেজারমেন্টের ভ্যালুগুলো দেওয়া আছে, সেটা হলো x12 মেজার করছে কি সেটা 0.1 300 MVA বেস 13.8 কেবি। তো ওয়ান এর রেটিং কত তাই, কারণ এইটাই বেস হলে এখানকার রেটিংও তাই, এইটাই বেস, কারণ বেসটা আমাদের ধরতে বলছে 300 MVA। দেখো সার্কিট using a base of 300 MVA and 13.8 kV in winding 1, তাহলে অ্যাকচুয়াল ভোল্টেজ আর বেস অ্যাকচুয়াল রেটিং আর বেস রেটিং সব এক, পাওয়ার ভোল্টেজ দুটোই, যার ফলে এটাতে কোনো চেঞ্জ হবে না। এই যে দেখো এখানেও মেজার করেছে 300 MVA আর 13.8 kV তে করেছে, বেজে করা, সুতরাং এই x12 কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু x13 তে দেখো এটা মেজার করা হচ্ছে যে 50 MVA বেজে আর 13.8 তো ঠিক আছে, কারণ ওয়াইন্ডিং 1 এ 13.8 কেভি আছে, অসুবিধা নেই, কিন্তু বেস পাওয়ারটা, এই যে পাওয়ারটা বদলে গেল, সুতরাং এখানে চেঞ্জ হবে, এই যে x13 এর মান চেঞ্জ হবে। সিমিলারলি x23 এর অ্যাকচুয়াল ভোল্টেজ রেটিংটা ছিল 2 ওয়াইন্ডিং এর 199.2, এখানেও 199.2, মানে ভোল্টেজের কোনো চেঞ্জ নেই, কিন্তু পাওয়ারের চেঞ্জ আছে। পাওয়ারের চেঞ্জটা হচ্ছে, এটা বলছে যে 50 MVA, কিন্তু আমার বেস পাওয়ার তো বলছে এটা 300 MVA, অতএব এখানে চেঞ্জ হয়, তো যার ফলে দেখো এই ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছে। x12 কোনো চেঞ্জ নেই, যেটা 0.1 আছে। x13 টা ওই যে পাওয়ারের কারণে, ভোল্টেজ কোনো চেঞ্জ নেই, পাওয়ারের কারণে এটা হচ্ছে P নিউ 300/50 এটা করেছি। আর 2 তেও আমাদের 50 MVA আর 199.2 কেভি, তার মানে এটা বেস ভোল্টেজ, এটা 199.2, তো এটা আমাদের 2 নম্বর ওয়াইন্ডিং এর ভোল্টেজ তো এটাই আছে, সুতরাং এখানে কোনো চেঞ্জ নেই, অসুবিধা নেই। শুধু পাওয়ারের দেখো, বেস পাওয়ার তো একটা জায়গায় ধরলে সব জায়গাতেই সমান হবে, 300 MVA 1 নম্বর ওয়াইন্ডিং এ, 2 নম্বর ওয়াইন্ডিং এ, 3 নম্বর ওয়াইন্ডিং এ একই থাকবে। তো একই থাকলে এখানে এই যে পাওয়ার আলাদা হয়ে গেল, এটা পুরনো পাওয়ার, এইটা হচ্ছে নতুন পাওয়ার বেস, তা সেই হিসেবে x23 মানও চেঞ্জ হবে। এটা বার হলে তখন তুমি এই ফর্মুলায় ফেলে x1 x2 x3 বার করে ফেলবে। এইটা হচ্ছে আমাদের, এটা গেল। এরপরে আমাদের এসেছিল, আমি সবগুলো স্কিপ করে গেছিলাম, এখন ওয়ান লাইন ডায়াগ্রাম। ওয়ান লাইন ডায়াগ্রামে দেখো এই যে, বা সিঙ্গল লাইন ডায়াগ্রাম আরো বলি, এটা আমরা কমপ্লেক্সিটিকে রিডিউস করার জন্য এই পাওয়ার সিস্টেমে আমাদের ওয়ান লাইন ডায়াগ্রাম ইউজ করা হয়। কারণ যদি অ্যাকচুয়াল ডায়াগ্রাম লাগে, ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হয়, তাহলে তো 3 ফেজের জন্য এটা একটা বিশাল ব্যাপার, এটা সাংঘাতিক কমপ্লেক্স হবে ডায়াগ্রাম। এই জন্য বলেছে ডেফিনেশন যদি বলে হোয়াট ইজ ওয়ান লাইন ডায়াগ্রাম বা সিঙ্গল লাইন ডায়াগ্রাম, এই যে ডেফিনেশন হচ্ছে এরকম ধরনের, when all the components of a power system are represented by a simplified diagram, তাহলে সেটাকে আমরা বলি ওয়ান লাইন ডায়াগ্রাম। আর এটার উদ্দেশ্য হচ্ছে, দেখো এর উদ্দেশ্যটা হচ্ছে, ইটস পারপাস বা অবজেক্টিভ is to supply in very concise form the significant information about the system, মানে সিস্টেমের যাবতীয় ইনফরমেশনটা, সব ইনফরমেশনটাই কনসাইজ ফর্মে এখানে দেওয়া যায়, এটাই হচ্ছে এর অবজেক্টিভ। তাহলে এটা গেল, এখানে সব সিম্বলিক দেওয়া আছে, যেমন 3 ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে এইভাবে দেখাই, 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে এইভাবে দেখাই, মেশিনকে এইভাবে দেখাই, তো লোডকে এরভাবে দেখাই, পিটি সিটি এই সবগুলোকে আমরা এরভাবে দেখাই। এই যে 3 ফেজ ওয়াই কানেক্টেড ওয়াইন্ডিং, নিউট্রালটা যদি গ্রাউন্ড না হয় তাহলে এরকম, আর নিউট্রালটা যদি গ্রাউন্ডেড হয় তাহলে এরকম, আর নিউট্রাল গ্রাউন্ডেড থ্রু রিঅ্যাক্ট্যান্স হলে নিউট্রাল পাথ একটা রিঅ্যাক্ট্যান্স ঢুকিয়ে দেবে। এই সিটিপিটি সব সিম্বল আছে এরকম। একটা অনলাইন ডায়াগ্রামের এক্সাম্পল নিয়ে এসেছে একটা পাওয়ার সিস্টেমের। দেখো এখানে দুটো জেনারেটর, একটা লোড, এই বাজে আছে জেনারেটর বাজে, এই পাওয়ারটাকে একটা ট্রান্সফরমার দিয়ে স্টেপ আপ করা হয়েছে ভোল্টেজটাকে করে, ট্রান্সমিশন লাইন দিয়ে এই ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন করে আবার এই লোডের দিকে গেছে এখানে, বা এটাও জেনারেটর মনে করো কানেক্টেড, লোড মাঝখানে এইসব জায়গা আছে, এখানে একটা লোড আছে, এটা একটা জেনারেটর, এটা একটা লোড, ঠিক আছে, এরকম ধরনের দেখানো হয়েছে।
আর এই যে সিম্বল গুলো দেখছো, এটা দিয়ে আমি কিন্তু সমস্ত কানেকশন কনফিগারেশন এই ডায়াগ্রাম থেকে পেয়ে যাচ্ছি। যে জেনারেটরটা কি ধরনের কানেক্টেড, এটা ওয়াই এবং নিউট্রালটা থ্রু সাম রিঅ্যাক্টেন্স গ্রাউন্ডেড করা। 2 নম্বর তাই এটা লোড, এই যে ট্রান্সফরমার T1 দুই সাইডেই ওয়াই এবং নিউট্রাল গ্রাউন্ডেড, সলিডলি গ্রাউন্ডেড। এই সাইডে ট্রান্সফরমার T2 এই এইচটি সাইডে মনে করো ওয়াই নিউট্রাল সলিডলি গ্রাউন্ডেড, আর এই সাইডে ডেল্টা কানেক্টেড। এটা জেনারেটর ওয়াই কানেক্টেড, নিউট্রালটা থ্রু সাম রিঅ্যাক্টেন্স করা, এটা লোড। এইগুলো যদি অ্যাকচুয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি, এই সার্কিটের ওয়ান লাইন ডায়াগ্রামের যদি অ্যাকচুয়াল সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট ধরো, এটা ব্যালেন্স কন্ডিশনে সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট, তাহলে তুমি বুঝতে পারছো এখানে যে কমপ্লেক্সিটি, একটা দুটো জেনারেটর, থ্রি ফেজ জেনারেটর, এইভাবে এটা এই ডায়াগ্রামটা যদি তোমাকে আঁকতে হতো থ্রি ফেজের, তাহলে অনেক কমপ্লেক্স হতো, দেখতে অনেক বেশ বড় সড়ো হাবিজাবি সব দেখাতো। সেটা একটা সিম্পল একেবারে ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিয়েছে, কিন্তু এর মধ্যে সব ইনফরমেশন আছে, যা তোমার দরকার সব ইনফরমেশনই আছে। এখন এরকম ধরনের একটা সিস্টেম যদি ব্যালেন্স কন্ডিশনে রান করে, তো ব্যালেন্স কন্ডিশন রান করলে এক সিঙ্গেল ফেজ দেখালেই তো হয়, তিনটে ফেজ আলাদা তো দেখানোর দরকার নেই, যেখানে একটা ফেজ। তো সেই হিসেবে আমি একটা ফেজ ধরে এর একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করছি, সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। দেখো এখানে জেনারেটর 1, এইটা হচ্ছে 1 নম্বরের জেনারেটর। এই জেনারেটরের ইন্টারনাল ভোল্টেজ যেটা ইনডিউসড ভোল্টেজ, আর ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স মানে রিঅ্যাক্ট্যান্স এক্স এবং আর আছে, হ্যাঁ একটু আর আছে। তেমনি ভাবে জেনারেটর 2, এখানেও ইন্টারনাল ভোল্টেজ, এই তার ইম্পিডেন্স, ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স আর এবং এক্স। এটা লোডকে আমরা রিপ্রেজেন্ট করাচ্ছি আর এক্স বা আর এল, যাই হোক এটা আর এল সার্কিট। এখন T1 এ আসো, এটা কানেক্টেড টু T1, এটা T1 সার্কিট। এই যে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটের ডায়াগ্রাম আমরা এইভাবেই ড্র করি, জানি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটের ডায়াগ্রাম। এটা সিরিজের দুই সাইডের, এই সাইডে লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে দুটো রিঅ্যাক্ট্যান্স এরকম ধরনের, আর মাঝখানে হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, ম্যাগনেটাইজিং সার্কিট, যেটা ঠিক আছে। তো এইভাবে এসে এইটা ট্রান্সমিশন লাইন, পাই মডেল তোমরা করে এসেছো, ট্রান্সমিশন লাইনের পাই মডেল ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট এরকম T2। আর এখানে লোড, এই যে এই বাজে লোড হচ্ছে লোড বি, তার ইকুইভ্যালেন্ট আর এল সার্কিট। আর জেনারেটর যেটা এই এখানকার জেনারেটর যেটা 3 নম্বরের জেনারেটর, সেটা হচ্ছে এইটা। তাহলে এইটা গেল যে ডায়াগ্রামটা, এটাকে আমরা বলি ইম্পিডেন্স ডায়াগ্রাম। কারণ এখানে ইম্পিডেন্স কেন, এই যে আর এবং এক্স দুটোই আছে। তো এইটা আমাদের লোড ফ্লো স্টাডিজে নর্মালি আমরা এই ডিটেইল ডায়াগ্রামটা ব্যবহার করি, হ্যাঁ এই ইম্পিডেন্স ডায়াগ্রামটা ব্যবহার করি। কিন্তু ফল্ট অ্যানালিসিসের জন্য, ফল্ট যখন সিস্টেমে ফল্ট হবে, সেই সময় ফল্ট কারেন্টটা অনেক অনেক হাই, লোডের কারেন্টের থেকে ফল্ট কারেন্ট অনেক বেশি হতে পারে, 5 গুণ, 7 গুণ, 8 গুণ, হ্যাঁ 10 গুণ এরকম হতে পারে। তা সেই সময় আমাদের সিম্পলিসিটির কারণেই, এই ডায়াগ্রাম গুলোকে আরো সিম্পলিফাই করার উদ্দেশ্যেই আমাদের সব আর, যেহেতু আর এর মান অনেক অনেক কম এক্স এর থেকে, প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ডিভাইসের আর এর মান অনেক কম এক্স এর থেকে, এই জন্য আর কে আমরা নেগলেক্ট করে দিতে পারি, আর এর মানটা নেগলেক্ট। এখানে নেগলেক্ট করলে একটু এরর হবে, এর মধ্যে সন্দেহ নাই, কিন্তু তারপরেও আমাদের সলিউশনের জন্য অনেক সময় কম লাগবে আর কি। তাহলে এই সব আর গুলোকে আমি নেগলেক্ট করে দিতে পারি। এটাও আমরা জানি যে লোড কারেন্ট, এখানে লোড কারেন্ট ফ্লো করছিল, লোড কম্পোনেন্ট এটা, লোড কারেন্টই যেহেতু ফল্ট কারেন্টের থেকে অনেক অনেক গুণ কম, অতএব এই সার্কিটেও আমি নেগলেক্ট করতে পারি। হ্যাঁ এই সার্কিটে যে এটা হবে, সেটার মানকে আমরা নেগলেক্ট করতে পারি, অতএব এই সার্কিটে নেগলেক্ট করতে পারি। সিমিলারলি ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার যেটা এই যে কম্পোনেন্ট গুলো, এটা আর কে যদি নেগলেক্ট করে ফেলো, আর তো খুব ভেরি ভেরি স্মল ইন কম্পারিজন উইথ ইউর এক্স। আর এটা তো ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, আমরা জানি যে লোড কারেন্ট ম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা অনলি 3 to 5% অফ ফুল লোড কারেন্ট। কথা বুঝতে পারছো তো? ফুল লোড কারেন্টের মাত্র 3 থেকে 5%, এটা কোরের
মেটেরিয়ালের উপরে নির্ভর করে। তো এখন আমরা যেহেতু নর্মাল লোড কারেন্টই বাদ দিচ্ছে, যে লোড কম্পোনেন্টটাই বাদ দিচ্ছে, সুতরাং ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট তো কোনো প্রশ্নই উঠছে না, অনেক অনেক ছোট ফল্ট কারেন্টের থেকে, সুতরাং এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ আর সব বাদ। এখানে ট্রান্সমিশন লাইনে এসে এই যে এটা হচ্ছে আমরা জানি চার্জিং কারেন্ট, এটা হয় এই আর তো আগেই বাদ দিয়ে দেবো, শুধু থাকলো এল। আর এই চার্জিং কম্পোনেন্ট এই সবগুলো এক্স, তো তোমরা যখন ট্রান্সমিশন লাইন করে আসো সেখানে জানো এই চার্জিং কারেন্টের মান ফল্ট কারেন্টের থেকে অনেক কম, লোড কারেন্টের থেকেও কম। এই জন্য আমরা যেহেতু ফল্ট সিচুয়েশনে ক্যালকুলেশনের সময় এই সমস্ত ব্রাঞ্চ আমরা বাদ দিয়ে দেবো, চার্জিং কারেন্টের কম্পোনেন্ট আমরা বাদ, আর বাদ রইল শুধু এক্স। ট্রান্সফরমারে এখানে শুধু রইল এক্স, দুই সাইডের একটা ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স থাকবে, লিকেজ রিঅ্যাকট্যান্স। এরা এই লোড বি এটা বাদ, আর এই জেনারেটর 3 আর বাদ, শুধু রিঅ্যাকট্যান্স থাকবে। তাহলে যে ডায়াগ্রামটা দাঁড়ালো সেটাকে আমরা বলি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। এরকম ধরনের সিম্পল করলে দেখো এই ডায়াগ্রামটা এই যে আলাপ করলাম এটাকে এরকম আকার নিয়ে। এখন আমাদের এরকম সিম্পলিফাইড একটা ওয়ান লাইন ডায়াগ্রাম হলো, and this diagram is called reactance diagram. এটা applicable for fault analysis, fault analysis এর সময় এই reactance diagramটা ব্যবহার। এখানে একটা অঙ্ক নিয়ে এসছে, অঙ্কটা করে দেওয়া, বইতে করে দেওয়া, এখানেও আমি দেখে এসেছি, হ্যাঁ, এবং ক্লাসেও এখানে বলে এসেছিলাম এইসব বেস স্টেজ যদি চেঞ্জ করে দিই তাহলে কিরম ধরনের হবে সেসবও আমরা বার করে এসেছিলাম। তো সেখানে দেখো এটা এই তখন তো এখানে ছিল যে এই ট্রান্সফরমারটা তিনটে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের একটা ব্যাংক, তিনটে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারকে ব্যাংক করে নিয়ে থ্রি ফেজ ব্যাংক বানানো হয়েছে। সেই সিঙ্গেল ফেজের রেটিং গুলো দেওয়া আছে, সেখান থেকে আমাদের এই থ্রি ফেজ ট্রান্সফরমার তো এটা, সেই হিসেবে তার রেটিং কেও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে বোধহয় করে এসেছি। দেখুন এই T2 এর জন্য আমরা এটা 100 MVA তো পার ফেজের একটা ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার রেটিং 100 MVA। তাহলে এইভাবে তিনটে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের টোটাল রেটিংটা হবে 300। আর ভোল্টেজটা এই সাইডে ওয়াই, এই সাইডে ডেল্টা। আর সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে এটা ছিল 125/7, আর এলটি যেটা ডেল্টা সেটা ছিল 30.2। তাহলে এইটি সাইডের লাইন ভোল্টেজটা হবে ওয়াই সাইডের লাইন ভোল্টেজ, যদি ওয়াই তে কানেক্টেড করে ফেলি ওয়াই হিসেবে, তাহলে √3 ইন্টু এই ভোল্টেজ। আর ডেল্টা সাইডের ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সেম 30.2। তাই এই হিসেবে এই যে থ্রি ফেজ ভোল্টেজ রেটিংটা এরকম, ঠিক আছে। এই হলো এখন এই ইকুয়েশন গুলো নরমালি করে গেছি আমি। এখানে অঙ্কটা বলেছিল চুজ জেনারেটর রেটিং অ্যাজ দ্য বেস, তার মানে জেনারেটর যে রেটিং ছিল আমরা 20 কেভি 300 MVA, এইটা বেস ধরে এই অঙ্ক সলভ করতে বলেছিল, এইভাবে সলভ করে দিয়েছে অঙ্ক। এবং এটা নিয়ে আমরা ক্লাসেও আলোচনা করে এসেছি। পরীক্ষার সময় নরমালি আমরা করি কি, এবং অনেক সময় অঙ্কের দরকার হবে, এই বেসটাকে আমি যদি চেঞ্জ করে দিই, না নতুন একটা বেস করতে হবে, এটা 400 MVA আর 20 কেভি অন জেনারেটর সার্কিট, এই 25 কেভি অন জেনারেটর সার্কিট, তাহলে সেক্ষেত্রে এই সব প্যারামিটার চেঞ্জ হয়ে যাবে। এইটা আর কি মোটামুটি। এটা নিয়ে ক্লাসে আমি অনেক আলোচনা করে এসেছিলাম। এই আমাদের সেই ইকুইভ্যালেন্ট সার্কিট এসে দাঁড়াবে এরকম ধরনের, এই আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে। তো এখন 6-10 ছিল এটা, দেখো 6-11 ক্লাসে আমি ব্যাখ্যা করে এসেছিলাম যে 6-11টাও এই যে দুটো মোটর, এখানে তো দুটো মোটর ছিল সিস্টেম, এই দুটো মোটর ছিল, মোটর 1 আর মোটর 2। এই দুটো 6-11তে বলছে এই দুটো মোটর যে লোড নেয় সেটা হচ্ছে ইনপুট পাওয়ার হচ্ছে এরকম ধরনের 120 মেগাওয়াট, আর M2 টা 60 মেগাওয়াট at 13.2 kV at power factor 1, unity power factor রান করছে। Find the terminal voltage of the generator. এই জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ অর্থাৎ এখানকার ভোল্টেজটা কত, বা এই মেন ডায়াগ্রামে এখানকার ভোল্টেজটা কত সেটা বার করতে বলছে। তো সেটা বার করতে বললে তো অঙ্কটাকে কত হলো যে আমার এখানকার ভোল্টেজ তো জানা আছে, যে মোটরের টার্মিনাল ভোল্টেজ, মোটর কোন ভোল্টেজে অপারেট করছিল সেটা দেওয়া আছে, এই যে 13.2 কেভি, ঠিক আছে। তো তাহলে এখান থেকে আমার দেখো দুটো মোটরের টোটাল লোডটা হচ্ছে, দুটো মোটরের যে লোড টোটাল মোটর, একটা সিঙ্গেল মোটর চিন্তা করলে 180 মেগাওয়াট
তাহলে এটা অ্যাকচুয়াল কারেন্টে হবে, কত কারেন্ট ড্র করে এটা যদি বার করতে চাই আইএন, মানে মূল ফর্মুলা করতে হবে কি যে এখানকার ভোল্টেজ যেটা জেনারেটরের মোটরের টার্মিনাল ভোল্টেজ যেটা জানা, এই ভোল্টেজ যদি জানি আর এখানকার কারেন্টটা যদি বার করতে পারি এই লোডের জন্য কত কারেন্ট ফ্লো করবে, তাহলে এই ভোল্টেজ প্লাস এই তিনটে রিঅ্যাকট্যান্সের একটা যে ড্রপ সেটা যোগ দিলে এই এখানকার ভোল্টেজটা পাওয়া যাবে। সেটা এখানে করা হয়েছে। এই কারেন্ট এখানে কথা হচ্ছে যে সেই কারেন্টটা বার করছে, কত কারেন্ট ড্র করে দুটো জেনারেটর দুটো মোটর টোটাল কত কারেন্ট নেবে। এই যে 180 মেগাওয়াট, তো 180 মেগাওয়াট বা 180 এমভি একই কথা, কারণ এটা তো ইউনিট পাওয়ার ফ্যাক্টর। তাহলে 180 ডিভাইডেড বাই √3 ইন্টু 13.2, কারণ এই ভোল্টেজটা তো 13.2, মোটর দুটো রান করছিল 13.2, অতএব এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাম্পিয়ার। আর এই সাইডের বেজ অ্যাম্পিয়ারটা কত, বেসটা নির্ণয় করতে হবে তোমাকে। বেসটা অ্যাকচুয়ালি এখানকার অ্যাকচুয়াল ভোল্টেজটা কত ছিল, এই যে এখানকার এই যে মোটরের ছিল বেস ভোল্টেজ নির্ণয় করে নিয়ে এসছে, দেখো মোটর সার্কিটের বেস ভোল্টেজটা ছিল 13.8 কেভি। হ্যাঁ, এখান থেকে ভাগটা করে এসে আমরা দেখে এসেছিলাম এই সার্কিটের যদি আমি এটা 20 কেভি ধরি, এখানে আসবে 230 কেভি এখানে আসবে, আর এখানে আসবে 13.2 কেভি, এই যে 13.2 কেভি। তাহলে অ্যাকচুয়ালি বেস ভোল্টেজটা হচ্ছে মোটর সার্কিটে 13.2 কেভি। এটা মনে রেখে আমার এখান থেকে অঙ্কটা এসছে, এই যে আর বেস মোটর সার্কিটের বেস কারেন্টটা কত, বেস পাওয়ার 300 ডিভাইড বাই √3 ইন্টু এটা হচ্ছে ভোল্টেজটা, ঠিক আছে 13.2। তাহলে এটা ধরলে আমাদের এই এত কিলো অ্যাম্পিয়ার হচ্ছে বেস কারেন্ট। এই বেস কারেন্টটা এই যে অ্যাকচুয়াল কারেন্ট আর এটা হচ্ছে বেস কারেন্ট, এই যে ভাগ দিলে পিউতে বার হলো, লোডটা পিউতে বার হলো। আর এটা যেহেতু পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, অতএব এটার অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। তো অঙ্কটা এখান থেকে সোজা, মোটরের টার্মিনাল ভোল্টেজ কত, মোটর টার্মিনাল ভোল্টেজ অ্যাকচুয়াল ভোল্টেজ আর মোটর টার্মিনালের বেস ভোল্টেজ 13.8, এইটা হচ্ছে মোটরের টার্মিনালের ভোল্টেজের পিউ ভ্যালু। সেই পিউ ভ্যালু মোটরের টার্মিনালে প্লাস ওই তিনটে রিঅ্যাকট্যান্সের অ্যাক্রসে যে ড্রপ, এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স আর এটা হচ্ছে কারেন্টের মান, হচ্ছে কারেন্ট। এটা ক্যালকুলেট করলে এই তোমার হবে, ক্যালকুলেট করলে 0.9826 13.2, এটা কি এটাই চেয়েছে তোমাদের কাছে। তো যাই হোক, এখানে আরো দু একটা অঙ্ক টঙ্ক করতে বলা ছিল, আমি করতে বলেছিলাম এগুলো তোমাদেরকে। এখানে বোধহয় একটা অঙ্ক রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম বার করতে বলা ছিল 6-এর 15 ফোর্থ এডিশন বা 6-এর 11 থার্ড এডিশন, একই রকমের একই জিনিস। এটা এখানে করা হয়েছে এক্সারসাইজের, এটা এক্সারসাইজের। এই দিয়েই বোধহয় এখানে 6-এর 11 ওইটা এই প্রবলেমটা যদি আমার পাওয়ার ফ্যাক্টর ইউনিটে দিয়ে, তো অঙ্কটাকে যদি ক্লাসে আমি দেখিয়েছিলাম এই পাওয়ার ফ্যাক্টর যদি এরম না হয় অন্য পাওয়ার ফ্যাক্টর হতো, তাহলে এই অঙ্কটা এখানে এই যে পাওয়ার ফ্যাক্টর অন্য হতো 0.8 যদি ল্যাগিং হতো, তাহলে অ্যাঙ্গেলটা হতো -30, একটা সামথিং ল্যাগিং, সেই অ্যাঙ্গেল এটা আমরা ক্লাসে আলোচনা করে এসেছি। যাই হোক, এটা গেল ওই অঙ্কটার একটা আমাদের এই অঙ্ক ক্লাসে আমরা দেখিয়ে দিয়ে এসেছি। এই একটা অঙ্ক এখানে আমরা ক্লাসে এইরকম ধরনের একটা অঙ্ক ক্লাসে করিয়েও ছিলাম। এটা 3 ওয়াইন্ডিং ট্রান্সফর্মার, T2টা T4টা 3 ওয়াইন্ডিং ট্রান্সফর্মার, ঠিক আছে। T4টা আমাদের 3 ওয়াইন্ডিং ট্রান্সফর্মার। এটা হচ্ছে প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা হচ্ছে টারশিয়ারি। টারশিয়ারিতে একটা লোড আছে আর সেকেন্ডারিটা মোটরে কানেক্টেড। এই প্রত্যেকটা সব কম্পোনেন্টের রেটিং গুলো দেওয়া আছে। আর 3 ওয়াইন্ডিং ট্রান্সফরমারের এই যে মেজারমেন্টের ভ্যালু দেওয়া আছে, রেটিং গুলো দেওয়া আছে তিনটে ওয়াইন্ডিং এ। প্রাইমারিটা ওয়াই কানেক্টেড রেটিং, সেকেন্ডারি এই সব রেটিং গুলো দেওয়া আছে। আর মেজারমেন্টের পরে যে ভ্যালু গুলো পাচ্ছিলে সেটা দেওয়া আছে এই যে ZPS, ZPT এবং ZST, এই মেজারমেন্টের পরে যে ভ্যালুটা আসে সেটা এখানে দেওয়া আছে। এটা কোন বেজে, এটা 40 MVA and 110 kV বেজে করা হয়। এগুলো হচ্ছে এই বেজে ক্যালকুলেট করা, এইগুলো তো সেটা এখানে দেওয়া আছে। এখান থেকে অঙ্কটাকে বার করতে বলছে যে এই টি ওয়াইন্ডিং এর এই যে 3 ফেজ ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট স্টার যেটা ওয়াইন্ডিংটা সেটা দেখাও, সেটা ভ্যালু গুলো নির্ণয় করো, ইকুইভ্যালেন্ট স্টারটা। সেটা প্রথম পার্ট। আর তারপরে বলছে যে পুরো সিস্টেমের
পিউ বার করতে বলছে। এটা পুরো সিস্টেমে ড্র অ্যান ইম্পিডেন্স ডায়াগ্রাম অর রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম যাই বলি, showing all impedances in PU on a 100 MVA base. Choose 22 kV the base voltage for generator. Generator base voltage তো generator তো এমনি ভোল্টেজও তাই, আর এটা বেজও ধরতে বলছে, সুতরাং ভোল্টেজের কোনো চেঞ্জ হবে না। যদি অঙ্কে আমি বেস চেঞ্জ করে দিতাম তাহলে কিন্তু এই অঙ্কের এটা তো আমাদের গেল, এই সব ভ্যালু চেঞ্জ হয়ে যেত, বুঝতে পারছো, এই সব ভ্যালু চেঞ্জ হয়ে যেত। তো দেখো থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমার আগে সেরে নিয়েছে, থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমারের 3টে ওয়াইন্ডিং এর বার করে নিয়েছে, বুঝতে পেরেছো, 3টে ওয়াইন্ডিং এর পিএস এর, পিটি এবং এসটি এর সব ভ্যালুগুলো বার করে নিয়েছে। তো সেটা করতে গেলে এরা বলছিল যে এই থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমারের পাওয়ার বেসটা বলছিল 100 MVA ধরতে, বুঝতে পেরেছো, এই 100 MVA বেসেই করতে বলেছে তোমাকে থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমারের 3টে ওয়াইন্ডিং এর রিঅ্যাক্ট্যান্সটা নির্ণয় করতে বলছে। Obtain T circuit equivalent impedance of three winding transformer to a common 100 MVA base. এইটা ছিল প্রথম পার্টটা, তাই এটা তুমি বার করে ফেলেছো, মানে কেটে গেছে, জেড পি বার করেছো, আর এটাকে কনভার্ট করে নিয়েছো নিউ বেজে। এই যে এটা তো দেওয়া আছে, যেটা এটা ছিল এই সব বেজে দেওয়া ছিল, ভোল্টেজের কোনো চেঞ্জ নেই, কারণ এটা তো প্রাইমারিতে, প্রাইমারি ভোল্টেজ এটা এখানে, এটা 110, এটাও প্রাইমারিতে নেওয়া, এটাও 110। আর জেড এসটি এটা সেকেন্ডারিতে নেওয়া, যার ভোল্টেজটা আমাদের 22 কেভি, বুঝতে পেরেছো, 22 কেভি। সুতরাং এখানে আর আমাদের কোনো অসুবিধা, সব একই বেজে, শুধু পাওয়ার বেসটা আলাদা। এসব 40 MVA বেজে করা, কিন্তু আমাদের বেস বলে দিচ্ছে 100 MVA করতে, যার ফলে এইসব ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে। জেডপিএস এর মান দেখতে পাচ্ছ, এই যে পি বেস নিউ ডিভাইড বাই পি বেস ওল্ড, ভোল্টেজের কোনো চেঞ্জ নেই, যার ফলে এইভাবে 3টে ইম্পিডেন্সকে মডিফাই করে নেওয়া হয়েছে, তারপরে ফর্মুলায় ফেলে জেডপি, জেডএস এবং জেডটি নির্ণয় করা হয়েছে। আর এরপরে আসছে লোডের, যেটা লোডের, এখানে লোডেরও একটা ভ্যালু দেওয়া আছে। লোডের দেখো, লোড বলছে এই যে লোড, এই টারশিয়ারি ওয়াইন্ডিং এর একটা ক্যাপাসিটর ব্যাংক, ডেল্টা কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংক বসিয়েছে, যার ভোল্টেজটা হচ্ছে ডেল্টা কানেক্টেড 4 কেভি আর 10 MVA পাওয়ার বেস ওই ক্যাপাসিটর ব্যাংকে। এই যে এইটার এখানে যে লোড আছে সেটা রেটিংটা, তার মানে এর একটা ইকুইভ্যালেন্ট এই সার্কিটের সঙ্গে একটা ইকুইভ্যালেন্ট আসবে। দেখো এটা তো নরমালি টারশিয়ারি ওয়াইন্ডিং এর, এটা পাচ্ছ 1-2, আর এর সঙ্গে থাকবে লোড জুড়ে দেওয়া, লোড এই টারশিয়ারি ওয়াইন্ডিং এর সঙ্গে লোড আছে, তো লোডটা বার করেছে এইভাবে। যে T4 এর যে লোড, যেটা T4 ওয়াইন্ডিং এর, টারশিয়ারি ওয়াইন্ডিং এর যে লোড, এই লোডের ইম্পিডেন্সটা নির্ণয় করছে। দেখো হচ্ছে যে লোডের ভোল্টেজটা দিচ্ছিল 4 কেভিতে, এটা দেওয়া ছিল, লোডটা ছিল 4 কেভিতে, তাহলে এই কেভি স্কোয়ার ডিভাইড বাই এমভিএ, কিন্তু এটা ক্যাপাসিটর, যার ফলে এটা 10 MVA, রিঅ্যাক্টরের ফলে এটা +9, এটা তো ক্যাপাসিটর ব্যাংক, অতএব +90। এই হলো অ্যাকচুয়াল ইম্পিডেন্স। আর বেজ ইম্পিডেন্সটা হচ্ছে ওই সাইডের বেজ ভোল্টেজটা, T4 সাইজের এই টারশিয়ারি সাইডের বেজ ভোল্টেজটা হচ্ছে 22 কেভি, তাহলে এখানে এসছে 22 স্কয়ার ডিভাইড বাই 100 MVA বেজ। তাই 100 MVA বেজ ধরলে এই আমাদের অ্যাকচুয়াল ইম্পিডেন্স, তাহলে পিউ ভ্যালু হবে এইটা অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইডেড বাই বেজ ইম্পিডেন্স। তাহলে এটা বার করলে এই হলো আমাদের T4 এর যে লোড, সেই লোডের আমার ভ্যালুটা, পিউ ভ্যালুটা, রিঅ্যাক্ট্যান্সের, এবং এটা ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে এটা একটা ক্যাপাসিটর বলি মাইনাস জে অফ সামথিং হয়েছে। আর পরে সব ভাগটা করে নিয়েছে, এনজি কে সব 100 MVA বেজে কনভার্ট করেছে, ভোল্টেজ কোনো চেঞ্জ হয়নি, 100 MVA বেজে সব কনভার্ট করে নিয়েছে, লাইন টাইম যা যেখানে ছিল, মোটরেরও তাই, মোটরের রেটিং দেওয়া ছিল, সেখান থেকে সব 100 MVA বেজে করে নিয়েছে। মোটরের অ্যাকচুয়াল রেটিংটা কিন্তু 20, আর বেজ মোটর সার্কিটের বেজ ভোল্টেজটা হচ্ছে 22 কেভি, সুতরাং এখানেও এই জায়গাটা মডিফাই হয়েছে। এখন এসছে রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম।
এই জেনারেটর রিঅ্যাকট্যান্স বার করেছো, এই বাজে যে এই ট্রান্সফরমার T1, এটা লাইন 1, ট্রান্সফরমার T2, এটা ট্রান্সফরমার T3, এটা লাইন 2, এটা হচ্ছে T4 এর প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি। আর এই টারশিয়ারি ওয়াইন্ডিং এ সেই ক্যাপাসিটর কানেক্টেড, যার ভ্যালু তুমি নির্ণয় করেছো, এই যে ক্যাপাসিটরের ভ্যালু -j0.33, সেটা এখানে জুড়ে দিয়েছে। এইটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম, ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে? এই হলো আমাদের এইখানে একটা জিনিসের ভুল আছে কিন্তু, দেখো এই জায়গাটা কনফিউজ করো না। এখানে লেখা আছে এই যে মোটরের যে রিঅ্যাকট্যান্সটা, ওয়াইন্ডিং এর যে রিঅ্যাকট্যান্স, সেটা এখানে দেখাচ্ছে মনে হচ্ছে 0.326, আসলে এটা 0.326 না, এটা হবে .0.727, এই ভ্যালুটা, এটা ভুল লেখা হয়েছে, এটা 0.27, এটা মনে রেখো। এইভাবে আরেকটা অঙ্ক এখানে আমাদের করে দেওয়া আছে, এগুলো তোমরা দেখবে। আমি আর একই ফর্মুলা টাইপের করে, আর এটা তো আমাদের 3 ওয়াইন্ডিং ট্রান্সফরমারের অ্যাপ্লিকেশন, এই দিয়ে এই পিউ সিস্টেম আমাদের শেষ হবে। তাহলে আমার তো টাইমও তো ছিল 1.5 ঘন্টা নেওয়া, এখন তো এটা তো শেষও হয়ে গেল। এখন কি ওখানে তো যাওয়া যাবে না, তাহলে কি আর একদিন দেখাবো, কি বলো? এছাড়া তো পথ নেই, কারণ আমি টাইমটা 1.5 ঘন্টাই আমার নেওয়া ছিল। তাহলে আর একদিন কবে করব বলো? এই সপ্তাহে কি টাইম দিতে পারবেন স্যার? হ্যাঁ, আমার জন্য অসুবিধা নেই। ক্লাস টেস্ট কিন্তু তোমাদের 1 তারিখে। হ্যাঁ, ক্লাস টেস্টটা, থার্ড ক্লাস টেস্টটা 1 তারিখে। তাহলে তোমরা এই সপ্তাহের কোন দিনে নেবে বলো, কোন দিনে করবে? যেটা বলবে সেটাই, আমার জন্য অসুবিধা নেই। আমার যদি কোনো মিটিং ইমার্জেন্সি না পড়ে যায় তাহলে সেটা করতে পারবো। তোমরা একটা ডেট বলে দাও নেক্সট উইকের। নেক্সট উইকের কি, নেক্সট উইকের বুধবার না বৃহস্পতিবার করব? নেক্সট উইকে স্যার। হ্যাঁ, এই উইক তো, আজকে তো শনিবার, এই জাস্ট নেক্সট যেটা উইক শুরু হচ্ছে সামনে, এই উইকটার রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, নাকি ওই উইকের একেবারে শেষের যে শনিবার সেখানে করবে? জি স্যার, এটাও করা যেতে পারে স্যার। তাহলে ওই উইকের পরবর্তী উইক, সেটা সেপ্টেম্বর মাসের 5 তারিখ পড়বো। সেপ্টেম্বর মাসের 5 তারিখে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি এটা রেকর্ডটা বন্ধ করে দিই। ওই দিন স্যার চ্যাপ্টার 2 এর একটু দেখেন স্যার, দেখতাম। হ্যাঁ, চ্যাপ্টার লোড ফ্লো স্টাডিজটা দেখাবো, বুঝতে পারছো তো? দাঁড়াও, আমি রেকর্ডিংটা বন্ধ করতে পারছি না। রেকর্ডিংটা, হ্যালো, হ্যাঁ বলো বলো। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের যে সেমিস্টার ফাইনালে পার্ট এ আর পার্ট বি দুইটা হবে, কোন পার্টের আন্ডারে কোন চ্যাপ্টার, মানে কোন কোন চ্যাপ্টার থাকবে, 5টা চ্যাপ্টারের মধ্যে একটু বলে দিলে ভালো হতো স্যার। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটুখানি ওয়েট করো। আমি এইটাকে রেকর্ডটা বন্ধ করতে পারছি না, এটা তো রেকর্ড হয়েই যাচ্ছে। এটার কোন একটা টেকনিক আছে, আমি জানি না।